ইন আমাদের ওয়ার্ক প্লেস মানে আমি ইন্ডাস্ট্রি লেভেল যে আমরা যেখানে জব করি, 4টা টার্মের ভিত্তিতে কথাগুলি স্টেপ বাই স্টেপ বলবো, একটু টাইম দিতে হবে অবশ্যই। বলার পরে যদি কোনো রকম ক্লিয়ার না হয় সেটা আমাদের আনসার কোয়েশ্চেন সেশনের মধ্যে আশা করি ক্লিয়ার করতে পারবো। তো আশা করি এখন আমি শুরু করতে যাচ্ছি। ইন ব্রড টার্ম এটাকে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি বলা হয়। আমাদের যে আজকে ট্রেনিং ইন ব্রড টার্মে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি মিন করা হয়। আমাদের এর আগে যেটি জানতে হবে হোয়াট ইজ হেলথ। আমরা যখন করতে যাচ্ছি ট্রেনিং করতে যাচ্ছি কি ওয়ার্কার্স আমাদেরই হেলথ এন্ড সেফটি ইন ওয়ার্ক প্লেস, তাহলে আমাকে জানতে হবে প্রথমে হোয়াট ইজ হেলথ। হেলথটা কি সেটা আমাকে জানতে হবে। হেলথ হলো যে কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং। আমি আবার রিপিট করতেছি, কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এন্ড সোশ্যাল ওয়েলবিং এন্ড নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি। আমি আবার একটু করি, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ডেফিনিশন যে হেলথ হেলদি মানুষ আমরা কাকে বলবো, যে কমপ্লিটলি ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি সে হেলদি থাকবে, ওয়েলবিং থাকবে, এবং নট মেয়ারলি, যদিও নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ, তার কোনো ডায়াগনোসিস, কোনো ডিজিজ থাকবে না, এবং ইনফরমিটি। ইনফরমিটি শব্দটা আপনাদের জন্য একদম নতুন হবে। ইনফরমিটি হলো যে আমরা যেমন এই যে ইরর আছে, ভিজুয়াল ইরর থাকে, অডিও অডিও মানে কানে কম শোনা অথবা চোখে কম দেখা, এগুলিকে আমরা ইনফরমিটি বলি। যেমন সে যদি চোখে কম দেখে, চশমা পরে যদি দেখে, তাহলে সে হেলদি হবে। কানে কম শুনে যদি সে অডিওল এইড ইউজ করার পর যদি সে কানে শুনতে পায়, তাহলে তখন তাকে আমরা হেলদি বলবো। তাহলে আমরা কি বলছি, কমপ্লিটলি ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি ওয়েলবিং যদি একটা পার্সন হয় এবং কোনো ডিজিজ বা ইনফরমিটি না থাকে, তখন তাকে আমরা হেলদি বলবো ইন অল এনভায়রনমেন্ট, সে বাসায় হোক, ওয়ার্ক প্লেস হোক, ইন এনি এনভায়রনমেন্টে। তাহলে এই 4টা বিষয়ে তার কমপ্লিটলি ওয়েলবিং থাকতে হবে। আমি আশা করি আমার অনারেবল অডিয়েন্সরা সবাই হেলথ, আমরা হেলদি কাকে বলবো সেটা ক্লিয়ার এই সংজ্ঞাতে। আমি আবার একবার লাস্ট টাইম রিপিট করতেছি, কমপ্লিটলি ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি ওয়েলবিং এবং নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর এনি ইনফরমিটি। যদি কোনো ফ্রি অফ, যদি এইসব জিনিস ফ্রি থাকে, তাকে আমরা হেলদি বলবো। এবার আসো সেফটি। আচ্ছা, অকুপেশনাল হেলথ। তাহলে আমরা প্রথমে পার্সোনাল হেলথের ডেফিনিশনটা বললাম। এখন হচ্ছে অকুপেশনাল হেলথ। অকুপেশনাল হেলথে এই হেলদি অকুপেশনের মধ্যে প্রমোশন এবং মেনটেনেন্স, হাইয়েস্ট ডিগ্রি অফ প্রমোশন এন্ড মেনটেনেন্স, অর্থাৎ আমরা মেনটেন করতে পারি যে ওয়ার্ক প্লেসের মধ্যে হাইয়েস্ট ডিগ্রি অফ ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি ওয়েলবিং ওয়ার্কার্স ইন অল অকুপেশন, অল ওয়ার্ক প্লেসের মধ্যে তাকে আমরা হাইয়েস্ট ডিগ্রি, হাইয়েস্ট লেভেল পর্যন্ত আমরা ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যালি ওয়েলবিং রাখার চেষ্টা করব ওয়ার্ক প্লেস। এবং সেই সাথে এটা করার জন্য কি করতে, প্রিভেনশন অফ অল ডিজিজেস, অর্থাৎ ডিসরাপশন, যে সে ওয়ার্ক প্লেসে কাজ করার সময় যে ডিজিজগুলি, প্রবলেম, হেলথ হ্যাজার্ড হতে পারে, সেগুলিকে আমরা প্রিভেন্ট করব এবং প্রোটেকশন দিব তাদেরকে। একটা হলো প্রিভেনশন করবো, আর একটা হলো প্রোটেকশন দিব, যাতে সেই কোনো হেলথ হ্যাজার্ডস, আমি পরবর্তী ইয়াতে বলবো হ্যাজার্ড কি কি হয় সেটা, হ্যাজার্ড গুলো যাতে না হয়, তাহলে প্রিভেনশন করতে হবে, প্রোটেকশন দিতে হবে। তাহলে আমরা ওয়ার্ক প্লেসে কি কি করব, প্রথম কথা হলো যে কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং রাখার জন্য তাকে আমরা প্রমোশন করব এবং সেই সাথে তাকে প্রিভেনশন অফ অল হ্যাজার্ডাস ডিজিজ যাতে না হয় সেটা প্রিভেন্ট করব এবং প্রোটেকশন দিব তাকে, যাতে সে ডিজিজ গুলি তাকে আক্রান্ত করতে না পারে, ইনফেক্টেড করতে না পারে। এটা হচ্ছে যে অকুপেশনাল হেলথের ডেফিনিশন। এবং সেই সাথে সেই জন্য কি করতে হবে, প্লেসিং এন্ড মেইনটেনেন্স অফ ওয়ার্ক ইন অকুপেশনাল এনভায়রনমেন্ট, অর্থাৎ যাকে প্লেস করব যে জবের জন্য, সেই যাতে ওই জবের জন্য ফিট থাকে, সেই যাতে ফিজিওলজি মানে মেন্টালি সে ওই যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, সাথে বুঝতে সুবিধা হবে।
যে একটা এডুকেটেড ছেলেকে যদি আমি একটা গ্রাজুয়েট ছেলেকে যদি আমি একটা পিয়নের জব দিই, সে কখনো মেন্টালি অ্যাডাপটেশন যেটা আসে আমাদের মেন্টালি সেই সাউন্ডলি কাজ করতে পারবে না। তার মনের মধ্যে একটা কাজ করতে আমি গ্রাজুয়েশন ইউনিভার্সিটি পড়ালেখা করলাম, কলেজে পড়ালেখা করলাম, আমি আজকে পিয়নের চাকরি করতেছি। অথবা একজন ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করে এসে তারা আমি যদি গার্মেন্টসে কি আদার ওয়ার্কার হিসেবে নিয়োগ দিই সেই যে কোনো কারণে, তাহলে সে যদি মেন্টালি কিন্তু কখনো ফিট হবে না। যার যে লেভেলে জব দরকার তাকে ওই লেভেলে এবং ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আমার সুইটেবল করতে হবে, অকুপেশনাল এনভায়রনমেন্ট যেটা, সে যাতে ফিজিওলজিক্যালি এবং মেন্টালি অ্যাডাপ্টেশন থাকে। এবং সামারাইজটা হলো এরকম, যে মানুষটাকে আমি কাজে দিব সেটা ফিট হতে হবে তার জন্য। ওয়ার্ক, ম্যান এন্ড ফিটনেস, যে যে কাজের যোগ্য, যে ইঞ্জিনিয়ারিং পড়ছে তাকে আমি মেইনটেনেন্সে জব দিব, যে স্যার হ্যালো 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 যাকে যে জব করতে পারবে তাকে সেই জবের জন্য দিব। যে কিউসি তে ট্রেন আছে তাকে আমি কিউসি জব দিব। যে এসআর এর সেকশনে পড়ালেখা করছে তাকে আমি এসআর এ দিব। এটা হলো যে একটা আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1950 তে এই লটা করে যে যে যার জন্য যে কাজের জন্য ফিট তাকে সেই কাজে দিতে হবে, তাহলে সে অকুপেশনাল হেলদি, আমরা ফিজিক্যালি মেন্টালি তাকে ওয়েলবিং রাখতে পারবো। অকুপেশন এনভায়রনমেন্ট, অকুপেশন এনভায়রনমেন্টটা কি আমরা জানি। এনভায়রনমেন্ট হলো আমাদের সারাউন্ডিং যা আছে এক্সটার্নাল, আমাদের এক্সটার্নালি যা আছে সেটা হচ্ছে আমাদের এখন অকুপেশনাল কি, যে জবটা আমি করব সেই জবে আমার চারিপাশে যেটা আছে সেটা হচ্ছে আমার অকুপেশনাল এনভায়রনমেন্ট। কি কি আছে? ম্যান এন্ড ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল এজেন্ট। একটা মানুষের সাথে সেখানে ফিজিক্যাল মেশিনারি থাকতে পারে, ফিজিক্যাল এবং কেমিক্যাল সাবস্টেন্স থাকতে পারে, বায়োলজিক্যাল এজেন্ট মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো থাকতে পারে, এবং ম্যানের সাথে একটা মেশিন এনভায়রনমেন্ট থাকতে পারে, এবং ম্যানের সাথে আরেকজন কলিগ ম্যান। এই তিনটে হচ্ছে আপনার যে কোনো এনভায়রনমেন্ট অকুপেশনাল ক্ষেত্রে জবের ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্ট। এবার আসি আমি কেন অকুপেশনাল হেলথ এন্ড সেফটি দরকার আমাদের। আমি আবার ক্লিয়ার করতেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের কেন, মানে হোয়াট আর দ্য রিজন ফর দ্য অকুপেশনাল হেলথ এন্ড সেফটি। প্রথম কথা হলো এলিমিনেট দ্য পসিবল ডেঞ্জার। আমরা যেই সম্ভাবনা থাকবে সমস্যা, ডেঞ্জার, ক্ষতির কারণ, সেগুলো আমরা এলিমিনেট করে দেব। সেফগার্ড এমপ্লয়ি প্রোডাক্টিভিটি, যে কর্মচারীদের, কর্মকর্তাদের একটা সেফগার্ড দেওয়া। প্রমোট ওয়ার্কপ্লেস প্রসেস, ওয়ার্কপ্লেসে একটা প্রমোশন করা। প্রোটেক্ট এমপ্লয়ি রাইট, এটা আমাদের ওয়ার্কিং একটা রাইট, ল রাইট। মেইনটেন্স ওয়ার্কার হেলথ, এমপ্লয়ের হেলথ মেইনটেইন করার জন্য। সেফটি প্রসিডিউর কি, আমি আবার একটু বলি। অকুপেশনাল মানে কেন আমরা অকুপেশনাল হেলথ এন্ড সেফটি জিনিসটা করব, প্রথমে আমি আবার এটা রিপিট করতেছি। কারণ হলো যে আমরা প্রথম কথা ডেঞ্জার যে পসিবিলিটি যদি থাকে সেটা আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এলিমিনেট করতে পারবো। সেফগার্ড এমপ্লয়ি প্রোডাক্টিভিটি, এমপ্লয়ি যে প্রোডাক্টিভিটি যেটা আছে সেটা একটা নিরাপত্তা প্রদান করতে পারি, এবং প্রমোট করতে পারবো ওয়ার্কপ্লেসের যে প্রসেসটা আছে সেটা একটা প্রমোশন হবে, এবং ওয়ার্কার নিজে একটা প্রোটেক্ট হবে তার রাইট এটা, এবং ওয়ার্কার হেলথ মেইনটেন্স হবে। এটার প্রসিডিউরটা একটু আমি বলি। এটা একটা রিটেন ইনস্ট্রাকশন থাকবে, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানুয়াল থাকবে সব ইন্ডাস্ট্রিতে। রেগুলার ইন্সপেকশন বাই সেফটি রিপ্রেজেন্টেটিভ, একটা হলো যে ম্যানুয়াল রিটেন ইনস্ট্রাকশন থাকবে, আর একটা হলো যে রেগুলার ইন্সপেকশন করতে হবে যে কোনো সেফটি মানে রিপ্রেজেন্টেটিভ দ্বারা। ইনফর্মাল এমপ্লয়ি অবজারভেশন থাকবে। প্রথমটা হলো ফর্মাল রিপ্রেজেন্টেটিভ দ্বারা ইন্সপেকশন করবে, সেকেন্ড হলো ইনফর্মাল এমপ্লয়ি অবজারভেশন। আমাদের ওয়ার্ক প্লেসের মধ্যে এক একজন যদি আমরা ইনফর্মালি একটা অবজার্ভ করবে, যেখানে সুপারভাইজার করবে, লাইন চিফ করবে, অথবা পিএম করবে, অথবা জিএম বা অ্যাডমিন সেকশন থেকে অ্যাডমিন অফিসার, এরা ইনফর্মালি একটা অবজারভেশন করবে ইন অ্যাকর্ড উইথ লিগাল রেগুলেশন, এবং অ্যাকর্ড দ্বারা একটা লিগাল একটা রেগুলেশন করতে হয়। আমি সেফটিটা কিভাবে চেক করতে পারি? সেফটি চেক অন অফিস ইকুইপমেন্ট, একটা হলো যে লাইটিং, গ্লার, ইকুইপমেন্ট লেআউট, বিল্ডিং লেআউট, অ্যাক্সেস স্পেস, বিল্ডিং স্পেস, ম্যানুয়াল হ্যান্ডলিং, সাউন্ড সিস্টেম,
ভেন্টিলেশন সিস্টেম, হিউমিডিটি, টেম্পারেচার এগুলি, এবং আমাদের বসার যে চেয়ার টেবিল, হ্যাঁ, হাইট এন্ড এটা একটা টেবিলের হাইট এবং চেয়ারের যে ডিস্টেন্সটা মেনটেন আছে কিনা, কম্পিউটার অ্যাক্সেসরিজ, ল্যাপটপ সব সেফটি ইকুইপমেন্ট রেজুলেশন ঠিক আছে কিনা এগুলি চেক করতে হয়। এখন এতটুকু যে বললাম, এতটুকুই আপনারা আশা করি ক্লিয়ার হবেন। এখন আমি যেগুলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অকুপেশনালি কি কি হ্যাজার্ড হয়, অকুপেশনালি কি কি হ্যাজার্ড হয়, বা কেন আমরা এই অকুপেশনাল হেলথ সেফটি এগুলি দরকার আমাদের দরকার এই কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কমিটি অন অকুপেশনাল হেলথ বা ওয়ার্কপ্লেস হেলথের উপরে 1950 ডে একটা ল করে, যেটা আমি আগেই বলছি, প্রমোশন অফ দ্য ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং ইন অল ওয়ার্কপ্লেস এবং প্রিভেনশন দেয়ার ডিজিজ এন্ড প্রোটেকশন দেয়ার ফ্রম দ্য রেজাল্টিং ফ্রম অ্যাডভার্স ইফেক্ট। যে কোনো হার্মফুল হ্যাজার্ড থেকে তাদেরকে আমাদের প্রোটেকশন দিতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। এবং যার যে কারণে যেখানে জব সেখানে ফিটনেস অ্যাডাপ্টেশন করতে হয় যাতে মেন্টালি সে ফিট থাকে। আরেকটা টার্মস আছে অকুপেশনাল হেলথ এন্ড সেফটিতে, সেটা হলো আর্গোনমিক্স। আর্গোনমিক্সটা একটা গ্রিক ওয়ার্ড, এটা হচ্ছে আপনার নোমোস মিনিং ল ওয়ার্ক। Ergonomics, Greek word, ergon means works and nomos meaning law. It simply means they fit in the job to the work. Fit in the job to the work. Ergonomics হলো involves design of machines, tools, equipment, manufacturing process, layout of the place work, method of work environment. আমি এটা মোস্ট ইম্পর্টেন্ট আর্গোনমিক্স। যারা আপনারা যারা কাজ করতেছেন, বিশেষ করে এইচআর অ্যাডমিনিস্ট্রেশন যদি যারা কাজ করতেছেন, তারা এই যখন অ্যাকর্ডের আপনার লাইসেন্স করতে হয় তখন এই জিনিসটা খুব দেখতে হয়। আর্গোনমিক্স ইনভলভস উইথ, আর্গোনমিক্সটা হলো ডিল করে হলো ডিজাইনস অফ মেশিন। আমি যে মেশিনটা দিয়ে কাজ করবো সেটা হেল্পফুল কিনা। প্রতিটা মেশিন তৈরি করার সময় তারা হেলদি বা মানে ডিস হেলদি কোনো হার্মফুল ইফেক্ট আছে কিনা এটা দেখতে হয়। তার পজিশনিং, তার অপারেটিং সিস্টেম, তার অপারেটর যে বসে করবে বা স্ট্যান্ডিং করবে তার কি কি ইফেক্ট করতে পারে সেগুলি, ইকুইপমেন্টস গুলি, ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং বিল্ডিং লেআউট, এগুলি হচ্ছে আপনার আর্গোনমিক্স এর মধ্যে পড়ে। অবজেক্টিভস কি, এটার আর্গোনমিক্সটা যদি মেনটেন করা হয়, বেস্ট আমি ম্যানুফ্যাকচারিং মেশিন দিলাম, সাথে বেস্ট ওয়ার্ক প্লেসটা বেস্ট, বিল্ডিং বিল্ডিং টা আপনার প্লেসটা আমার খুব ভালো করলাম, তাহলে আমার প্রোডাক্টিভিটি বেশি হবে আলটিমেটলি। যদি আমি হেলদি ওয়ার্কার্স দিতে পারি, ওয়ার্ক দিয়ে কাজ করাতে হলে, তাহলে আমরা অবশ্যই প্রোডাকশন বেশি হবে। আর যদি আমি সিক বা ডিসওরিয়েন্টেড অথবা মেন্টালি যদি ফিট না এমন কোনো ওয়ার্কার দিয়ে কাজ করি, তাহলে অবশ্যই আমার প্রোডাক্টিভিটি ভালো হবে না। অনেক সময় দেখতে পারেন আপনারা কাজ করতে গিয়ে, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি ইন্ডাস্ট্রি লেভেলে, ফ্যাক্টরি লেভেলে, যে অনেক শিপমেন্ট ক্যান্সেল হয়ে যায় কিউসি ফেলের কারণে। সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে সে যদি যখন কাজটা করে তখন যদি অ্যাকচুয়াল ডিজাইন যদি মেনটেন করে বা কনসেন্ট্রেশন যদি 100% দিয়ে কাজ করতো, তাহলে কখনো আপনার কোনো অর্ডার ক্যান্সেল হতো না। এটা হলো যে অ্যাবসেন্ট কনসেন্ট্রেশনের কারণে এগুলো হয়। এটা আর্গোনমিক্সটা আমরা কি করতে, টু মেক সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু দ্য রিডিউসিং ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস এন্ড টু দ্য ওভারঅল হেলথ এন্ড এফিসিয়েন্সি টু দ্য ওয়ার্কার। আলটিমেটলি আমরা আর্গোনমিক্সটা যে যেটা বললাম যে প্রোডাক্টিভিটি করার জন্য, হেলদি ওয়ার্কারের জন্য এবং এফিসিয়েন্সি ওয়ার্কারের জন্য আমাদের এটা কাজ করে। এবার আসি আমরা কাজ করতে গিয়ে কি কি হ্যাজার্ড হতে পারে। আমি আজকে যে কথা বলতেছি ওভারঅল হেলথ এন্ড সেফটি, যদিও আমাদের বর্তমানে করোনা রিলেটেড, এটা আমাদের একজন ডাক্তার সাহেব আছে, ডক্টর হাসিম সাহেব, উনি করোনা নিয়ে বলবেন, পরবর্তীতে আমি আবার আসবো। আমি ওভারঅল হেলথ এন্ড সেফটি নিয়ে কি কি হ্যাজার্ড হতে পারে, কি কি ডিজিজ হতে পারে, এগুলো নিয়ে ডিসকাস একদম অল টাইম, শুধু যে এখন করোনার টাইমে না, সবসময় যে আমাদের কি কি সেফটি দরকার সেটা নিয়ে ডিসকাস করার পরে করোনা নিয়ে আমাদের হাসিম সাহেব বলবে, তারপর আবার আসবো কনক্লুশনের জন্য। ভাই, জি ভাই,
আপনার সাউন্ডটা অনেক সময় ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একটু সাউন্ডের দিকে একটু খেয়াল রাখেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অকুপেশনাল হ্যাজার্ড অনেক, প্রথমটা হলো যে ফিজিক্যাল হ্যাজার্ড। যেমন ফিজিক্যাল হ্যাজার্ড বলে কিগুলি? ফিজিক্যাল বলে হিট, কোল্ড, এগুলো হলো ফিজিক্যাল হ্যাজার্ড। যেমন হিট দিয়ে কি হইতে পারে? বার্ন হইতে পারে, হিট স্ট্রোক হইতে পারে, হিট ক্রাম্পস হইতে পারে, কোল্ড দিয়া আপনার হাইপোথার্মিয়া হয়, ফ্রস্ট বাইট হয়। লাইট, এগুলো হলো ফিজিক্যাল। ডিসকমফোর্ট, অ্যানয়েন্স, ভিজুয়াল ফ্যাটিক হয়। লাইটে যদি ডিস্টার্ব থাকে, প্রপার লাইটিং যদি না হয়, সেক্ষেত্রে আপনার ভিজুয়াল প্রবলেমের কারণে তার প্রচুর হেডেক হবে, তার ব্লারিং অফ ভিশন হবে, ফ্যাটিক হয়ে যাবে, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। নয়েজ, সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, অডিটরি ইফেক্ট হবে, নার্ভাসনেস হয়ে যাবে, সে ফ্যাটিক হবে, তার কাজ করার আগ্রহ নষ্ট হয়ে যাবে। এবং ভাইব্রেশন, যদি ফ্লোর যদি আমাদের যদি ভাইব্রেশন হয়, সেক্ষেত্রে তো আমার স্পাজম হয়ে যাবে, মাসেল স্পাজম হয়ে যাবে ভাইব্রেশনের কারণে। এগুলো হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। যেমন আল্ট্রাভায়োলেট রেডিয়েশন হতে পারে, কনজাংটিভাইটিস হইতে পারে, ক্যারাটাইটিস হয়, আয়োনাইজিং রেডিয়েশন ক্ষেত্রে লিউকেমিয়া হইতে পারে, ক্যান্সার হইতে পারে, আলসারেশন হয়, ইভেন স্টেরিলিটি হয়। আয়োনাইজিং রেডিয়েশনের ক্ষেত্রে অনেক সময় স্টেরিলিটি মানে আপনার আমাদের ছেলে মেয়ে হওয়ার যে ক্ষমতা আছে আমাদের পুরুষের বা মহিলাদের, সেটা নষ্ট হয়ে যেতে পারে। প্রথমটা বলছি আমি ফিজিক্যাল হ্যাজার্ড হয়, এখন বলবো আমি কেমিক্যাল হ্যাজার্ড। কি হতে পারে? এটা তিনটে ওয়েতে আমরা ভাগ করি কেমিক্যাল হ্যাজার্ড। প্রথমটা হচ্ছে যেমন ইনহেলেশন, লোকাল অ্যাকশন। লোকালি যদি একটা কেমিক্যাল যদি আমার স্কিনে টাচ করে, সেখানে আমার একজিমা হতে পারে, আলসার হতে পারে, ইভেন ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হতে পারে। ইনহেলেশন যদি হয়, আমি কেমিক্যালটা যদি ইনহেল করে ফেলি, সেক্ষেত্রে নিউমোকোনোসিস, খুব খারাপ একটা ডিজিজ, যেটা করোনার চেয়েও খারাপ। নিউমোকোনোসিসটা, করোনাতে যেরকম আপনার লাং এ যদি নিউমোনিয়া হয়, ইরিভার্সিবল ড্যামেজ হয়। এটা আমাদের করোনাতে যদি কারো যদি লাং এ যদি হ্যালো ওকে, ফোর্স মুট করে দেন এদি ভাই, ফোর্স মুট করে দেন। হোস্টকে বলছি ফোর্স মুট করে দেন, তাহলে আর কেউ করতে পারবে না। হ্যালো ওকে, আমি রিপিট করতেছি আবার। স্যার আপনার ইকুটা অফ করেন স্যার প্লিজ। হোস্ট যদি সবাইকে ফোর্স মুট করে দেয়, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। প্রথমে আলাপ করছিলাম ফিজিক্যাল হ্যাজার্ড নিয়ে। ফিজিক্যাল হ্যাজার্ড পরে এখন আমরা যে হ্যাজার্ডটা হবে সেটা হলো কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে আমরা 3 ওয়েতে আলাপ করবো। এটা হলো লোকাল যদি আমরা কেমিক্যাল টাচ করি, স্কিন যদি আমাদের সংস্পর্শ আছে, সেক্ষেত্রে আমাদের ডার্মাটাইটিস, কন্টাক্ট ডার্মাটাইটিস, আলসার, ক্যান্সার হতে পারে। ইনহেলেশন যদি হয়, যদি আমরা শ্বাস প্রশ্বাসের সাথে যদি কেমিক্যালটা ইনহেল করি, বিশেষ করে যারা ডাইনে কাজ করে বা কেমিক্যাল প্রসেস যেখানে যদি কাজ করে, তারা যদি ইনহেল করে, সেক্ষেত্রে নিউমোকোনোসিস হয়। আমি নিউমোকোনোসিস নিয়ে যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আপনার করোনা সি অনেক খারাপ। আমরা অনেক পেশেন্ট পাই যাদের ডাস্ট ইনহেলেশন বা কেমিক্যাল ইনহেলেশনের কারণে আপনার লাংটা ইরিভার্সিবল ফাইব্রোসিস, যেটা সম্পূর্ণ আবার নর্মাল হবে না কখনো একবার খারাপ হওয়ার পরে। তারপর যদি খেয়ে ফেলে কেউ কেমিক্যালটা, সেক্ষেত্রে আমাদের পয়জনিং হবে, আলসারেশন হতে পারে, পারফোরেশন হতে পারে। পারফোরেশন বলতে পেটের মধ্যে ছিদ্র হয়ে যাবে, নাড়িভুড়ির মধ্যে। হ্যাঁ, আলসার হলে গা হয়ে যাওয়া পেটের মধ্যে, এগুলো। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কমিউনিকেবল বর্তমান করোনার সাথে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ড বলতে আমরা যেটা বুঝি, যেখানে জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা, ফাঙ্গাস, প্যারাসাইট দ্বারা ইনফেকশন হওয়া। যেমন ব্রুসেলোসিস হতে পারে, লেপ্টোস্পিরোসিস, অ্যানথ্রাক্স, টিটানাস, এনকেফালাইটিস, ফাঙ্গাল ইনফেকশন, স্কিন ইনফেকশন। এগুলো হচ্ছে আপনার বায়োলজিক্যাল হ্যাজার্ড। টিউবারকুলোসিস হইতে পারে।
স্ক্যাবিস হয়, এগুলি সবগুলি আপনার বিভিন্ন অর্গানিজম দ্বারা আমাদের ওয়ার্ক প্লেসের মধ্যে প্রচুর ইনফেকশন হয়। এখন আসতে হচ্ছে মেকানিক্যাল হ্যাজার্ড। আমি প্রথমে বলছিলাম ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, এখন হচ্ছে মেকানিক্যাল হ্যাজার্ড। আপনারা সবাই জানেন এটা মোস্ট about 10% accident in industry are due to mechanical causes. যে ইন্ডাস্ট্রিতে যেই আমাদের যে আপনাদের যে ইনজুরি রিপোর্ট বা রিপোর্ট দেখেন, সেখানে 10% অ্যাক্সিডেন্ট হয় আপনার মেকানিক্যাল কজেস। মেকানিক্যাল মানে কি হচ্ছে কেটে যাওয়া, মেশিন দ্বারা কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলো সবগুলো মেকানিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ইগনোরেন্স, আমরা যেটা ইগনোর করি, বিশেষ করে আপনারা যারা দায়িত্বে আছেন এসআর কমপ্লায়েন্স সেক্টর, তাদের বেশি নজর দেওয়া উচিত প্রতিটা ওয়ার্কার বা এমপ্লয়ীদের প্রতি, যে সাইকোসোশ্যাল হ্যাজার্ড, যেটা কেউ আমরা দেখি না, চোখে দেখতে পাই না বলে আমরা ওটা গুরুত্বও দিই না। হ্যাঁ, বাট এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার হেলদি ওয়ার্কার এবং হেলদি লাইফস্টাইলের জন্য আর প্রোডাক্টিভিটি বাড়ার জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। সাইকোসোশ্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল এন্ড বিহেভিয়ারাল চেঞ্জেস, হোস্টিলিটি, অ্যাগ্রেসিভনেস থাকবে, অ্যাংজাইটি থাকবে, ডিপ্রেশন কারণে, টার্ডিনেস, অ্যালকোহলিজম, ড্রাগ অ্যাবিউজের কারণে এগুলো হয়। এবং ইল হেলথ, ফেটিক, হেডেক, পেইন, বডি, ব্যাকএক, পেপটিক আলসার, হাইপারটেনশন, হার্ট ডিজিজ এন্ড র্যাপিড এজিং। দেখবেন যে আপনার বয়স 30, আপনাকে দেখতে 40 মতো লাগতেছে কাজ করার ক্ষেত্রে, আপনার মানে মনোযোগ নেই কাজের মধ্যে। সেটা ফ্যামিলির কারণ হোক, আপনার ওয়ার্কিং লেভেলে যে আপনার কলিগদের কারণে বা ওয়ার্কিং জব সিকিউরিটি না থাকার কারণে এগুলো ডেভেলপ করে। সেই জন্য কোঅপারেশন থাকতে হবে, কাউন্সিলিং সেকশন থাকতে হবে প্রতিটা ফ্যাক্টরিতে। যে কোনো ওয়ার্কার যদি অ্যাবসেন্ট থাকে, কোনো ওয়ার্কার যদি তার অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট টাইমে যদি শেষ করতে না পারে, কোনো এমপ্লয়ি যদি তার কাজের সৌন্দর্যটা না, ফাইন টিউনিং না থাকে একটা কাজের, যে একটা কাজ শেষ করছে বাট এটা আর্ট নেয়, তখন আপনার আপনার যারা উচ্চপদস্থ আছে তাদের উচিত তার জুনিয়র কলিগের সাথে কাউন্সিলিং করা, হোয়াট দ্য প্রবলেম, ফাইন্ড আউট করতে হবে প্রবলেমটা কি, তাহলে এটা প্রিভেন্ট করা খুব সহজ। এবার আমি কিছু অকুপেশনাল ডিজিজ নিয়ে একটু কথা বলবো। কিছু অকুপেশনাল ডিজিজ হয়, যেমন হাইপারপাইরেক্সিয়া, মানে হিট হাইপারপাইরেক্সিয়া। আমরা জানি ভালো মতো যে ইন্ডাস্ট্রির কিছু কিছু প্লেস আছে যেখানে প্রচুর হিট প্রোডাকশন হয়, তাদের হিট হাইপারপাইরেক্সিয়া হয়, হিট অ্যাডজেশন হতে পারে, হিট সাইনকোপ, দেখবে যে অজ্ঞান হয়ে গেছে, প্রচুর হিটের কারণে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, হিট ক্রাম্পস হয়। এগুলো একটু দেখতে হবে। টেম্পারেচার, কোল্ড, কোল্ডের কারণে অতিরিক্ত কোল্ড, এগুলো ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কম, বাট যেখানে কোল্ড সাইডে কাজ আছে ফার্স্ট বাইট হয়। লাইটের কারণে যেটা হয়, খুব প্রবাবলি আপনারা ওভার 40 যারা আছেন তাদের জন্য খুবই দরকার এটা, অকুপেশনাল ক্যাটারাক্ট, মিনার্স, নিস্টাগমাস। আপনি দেখবেন যে অল্প বয়সে চোখে দেখার মানে ইয়াতে যে আমাদের নর্মাল যে পাওয়ারটা আছে সেটা রিডিউস করতেছে, যে আপনি দেখতে পাচ্ছেন না কাছের জিনিস। আপনার নয়েজের কারণে অকুপেশনাল ডেফনেস হতে পারে। আপনি নর্মালি যে আগে কত ছোট শব্দ শুনতে পাচ্ছেন, এখন দেখবেন যে অনেক ছোট শব্দ আপনি শুনতে পাচ্ছেন না। আপনি ফ্যাক্টরিতে দেখবেন যে একটা সাউন্ড হতেই থাকে, এটাকে আমরা সাউন্ড বলি না, নয়েজ বলি। নয়েজ কোনটাকে বলি, যেটা হচ্ছে অ্যাবনর্মাল আনপ্লেজেন্ট সাউন্ড, যেটা আমাদের ভালো লাগে না, নন মিউজিক্যাল সাউন্ড, ইন আনপ্লেজেন্ট সাউন্ড, সেটা হচ্ছে নয়েজ। এটার কারণে অকুপেশনাল ডেফনেস হয়। রেডিয়েশনের কারণে, ইন্ডাস্ট্রির বিভিন্ন রেডিয়েশনের কারণে ক্যান্সার, লিউকেমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, ফ্যানসাইটোমিনিয়ার মতো ডিজিজ, কিছু কঠিন কঠিন মানে খারাপ ডিজিজ হয়, এটা খুব খারাপ। আর মেকানিক্যাল ইনজুরি যেগুলো হয়, অ্যাক্সিডেন্ট ইনজুরি। আর ইলেকট্রিসিটির কারণে কিছু বার্ন হয়, শর্ট সার্কিটের কারণে। ডিজিজ এবং কিছু কেমিক্যাল এজেন্ট দ্বারা কিছু পয়জনিং হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার, হাইড্রোক্লোরিক, এগুলো দ্বারা পয়জনিং হতে পারে। বিশেষ করে ডাস্ট, যেটা মোস্ট কমন ইন্ডাস্ট্রি লেভেলে, নিউমোকনিসিস, যেটা আমি আগেও বলছিলাম, নিউমোকনিসিসটা খুব ডেঞ্জারাস আর কি। যাদের হয় অনেকদিন লং টার্ম কাজ করার পরে, আপনি 1 মাস 2 মাস 6 মাস কাজ করার জন্য আপনার হবে না, মিনিমাম ইয়ার টু 10 ইয়ার্স 20 ইয়ার্স কাজ করার পরে দেখবেন যে তাদের ডেভেলপ করে নিউমোকনিওসিস। সরি। আবার আর অনেক ডিজিজ আছে আসলে, সেগুলো আমাদের এই
বললো আপনাদের একটু যেই কমন যেগুলো ডিজিজ হয় সেগুলো বলি আমি। নর্মালি ইন্ডাস্ট্রি লেভেলে যে আপনার অ্যাক্সিডেন্টে 10% গেল ইনজুরি, সেই সাথে যেটা হয় রেসপিরেটরি সিস্টেমের প্রচুর ডিজিজ হয় এবং স্কিন ডিজিজ গুলো হয়, কন্টাজিয়াস ডিজিজ গুলো হয়। আর আপনার যে সাইকোসোশ্যাল যে হ্যাজার্ড যেগুলো বলছি এগুলো প্রচুর হয় আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে। এটা ইগনোরেশনের কারণে আমরা দেখতে পাই না। এখন আমরা কিছু কথা বলবো হেলথ প্রবলেম ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই যে আমাদের প্রচুর ইন্ডাস্ট্রির কারণে কি কি হেলথ প্রবলেম হচ্ছে সেটা একটু আমাদের সবার জানা দরকার আছে প্রোটেকশনের জন্য। কিছু এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম হয় আমাদের, যেমন এক একটা ইন্ডাস্ট্রি বেশি হওয়ার কারণে স্লাম এরিয়া তৈরি হয় বেশি, ওয়াটার সাপ্লাই যেগুলো আছে সেগুলো হচ্ছে পিওর ওয়াটার, সেফ ওয়াটার সাপ্লাই হয় না, সে কারণে স্যানিটেশন প্রবলেম হচ্ছে। এয়ার পলিউশন হয় বেশি, তার টক্সিক ফিউম গ্যাসেস স্মোক ডাস্ট ইনটু দ্য অ্যাটমসফিয়ার। আপনার ইন্ডাস্ট্রিতে প্রচুর স্মোক এবং ডাস্ট গ্যাসেস ফর্মস তৈরি হয়, যার কারণে আমাদের একটু স্যানিটেশন প্রবলেম হয়। সোয়েজ ডিসপোজেবল লেক ফেসিলিটি হয়, হ্যাঁ, কন্টামিনেশন হতে পারে ওয়াটারের সাথে, সেগুলোতে আমাদের স্যানিটেশন ওয়াটার বন্ডিং হয়। এবার আসছে কমিউনিকেবল কিছু ডিজিজ, টিউবারকুলোসিস হয় বেশি, এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ফুড এন্ড ওয়াটারবর্ন ডিজিজ, ইনফেকশন ডিজিজ গুলি আমাদের প্রচুর হয়। ফুড স্যানিটেশনটা আমাদের একটু মেনটেন করতে হবে। দি স্ট্যান্ডার্ড of food sanitation is lower due to industrialization. The proper precaution is not taken. Properly precaution না নেওয়ার কারণে আমাদের ফুড স্যানিটেশনটা ল্যাকিং হচ্ছে, মেনটেন করা হয় না। আর মরবিডিটি এন্ড মর্টালিটি, মরবিডিটি হতে সিকনেস রেট এবং মর্টালিটি মৃত্যু হার তো প্রচুর বেড়ে যায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কারণে। আর কিছু জিনিস আছে যে অকুপেশনাল হেলথের কাছে কিছু বেনিফিট আছে, সেটাও আপনার সেফটির মধ্যে পড়ে। এমপ্লয়ি বেনিফিট যেমন মেডিকেল বেনিফিট, সিকনেস বেনিফিট, ম্যাটারনিটি বেনিফিট, ডিসেবলমেন্ট বেনিফিট, ডিপেন্ডেন্স বেনিফিট, ফিউনারাল এক্সপেন্সেস রিহেবিলিটেশন, এগুলো একদম এক ধরনের সেফটি সিকিউরিটির মধ্যে পড়ে, জব সিকিউরিটির মধ্যে পড়ে। যদিও এগুলি বেনিফিট, এমপ্লয়ি ওয়ার্কার বেনিফিট, বাট এগুলি এই বেনিফিট গুলি থাকার কারণে একজন ওয়ার্কার যেখানে ইন্ডাস্ট্রি খুব হুট করে কোনো সুইচ করবে না। যেসব ইন্ডাস্ট্রিতে এইসব বেনিফিট গুলো আছে, আমরা এক্সাম্পল দিয়ে অনেকগুলো ইন্ডাস্ট্রির নাম হয়তো আপনারা যারা আছেন জানেন, যে সেখানে দেখবেন যে বছরকে বছর যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে, তারা কেউ চেঞ্জ হয় না, কারণ একটা জব সিকিউরিটি তার কাছে সেফটি মনে হয়। এবার হচ্ছে যে আমি কি কি মেজার নিতে পারি জেনারেল হেলথ প্রোটেকশন অফ দ্য ওয়ার্কার জন্য। এটা হলো প্রথম হচ্ছে নিউট্রিশন, এডুকেট ব্যালেন্স ডায়েট টু সাপ্লাই আন্ডার স্যানিটারি কন্ট্রোল। এডুকেট আমাদের ব্যালেন্স ডায়েট দিতে হবে এবং এটা ফুড স্যানিটেশন মেনটেন করে দিতে হবে। কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল করতে হবে। আমি প্রথম কি বললাম, প্রথম হলো নিউট্রিশন, পুষ্টি জাতীয় খাবার দিতে হবে, এটা ব্যালেন্স ডায়েট একটা মেনটেন করে যে তাদেরকে সাপ্লাই দিতে হবে এবং ফুড স্যানিটেশন, ফুড হাইজিন মেনটেন করে। কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, কমিউনিকেবল ডিজিজ হচ্ছে যেগুলো, যে ডিজিজ গুলো একজন থেকে আরেকজনে ছড়াইতে পারে, যেমন করোনা, ইনফেকশনাস ডিজিজ গুলি যে একজন থেকে ডিজিজগুলি ছড়ায়, সেগুলো হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। এগুলি আমাদের কন্ট্রোল করতে হবে। কিভাবে করবো? আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন এন্ড রিহেবিলিটেশন ব্যবস্থা করে এগুলো আমাদের কন্ট্রোল করতে হবে। এনভায়রনমেন্টাল স্যানিটেশন পদক্ষেপ নিতে হবে। এনভায়রনমেন্টাল স্যানিটেশন মধ্যে কিছু ওয়াটার সাপ্লাই, পিওর ওয়াটার সাপ্লাই দিতে হবে, সেফ ওয়াটার সাপ্লাই, ফুড স্যানিটেশন, জেনারেল প্ল্যান্ট ক্লিনার, জেনারেল বিল্ডিং ইকুইপমেন্টস, মেশিনারিজ, এটা ক্লিননেস বাড়াইতে হবে। প্রতিদিন এটা রুটিন ওয়ার্ক থাকবে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে করোনা আসার পরে আমরা এটা ভাই সাউন্ডটা জি, মাঝে জি। মাঝে ক্লিয়ার হচ্ছে না, একটু সাউন্ডটার দিকে একটু খেয়াল রাখেন সাউন্ডটা। ওকে ওকে। আমরা এখন করোনার জন্য দেখতে পাচ্ছি যে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে, বাট এটা কিন্তু সব সময় দরকার ছিল কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল করার জন্য। এটা অল টাইম, যদি এখন করোনার কারণে ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা লাগতেছে, বাট কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করার জন্য আমাকে মিনিমাম ক্লিননেস যেটা আছে, মেশিনারিজ, বিল্ডিং, এগুলি মেনটেন করতে হবে। জেনারেল ক্লিননেস, টয়লেট, there should be sufficient numbers of latrine and urinal sanitary tap দিতে হবে, স্পেস,
This should be sufficient floor space for the employee, minimum 500 cubic per space for a worker. Lighting, suitable and sufficient lighting থাকতে হবে প্ল্যান্টে। ভেন্টিলেশন, ওয়েল ভেন্টিলেটেড থাকতে হবে। টেম্পারেচার মেনটেন করতে হবে। প্রোটেকশন এগেইনস্ট হ্যাজার্ড, প্রোটেকশন দিতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট এন্ড এডুকেট মেথড অফ প্রোটেক্ট ওয়ার্কার ফর এনি হ্যাজার্ড। হাউজিং, টাউন প্ল্যানিং, জোনিং ডিজারেবল ফর বেটার এন্ড কমফোর্টেবল অ্যাকোমোডেশন ফর ওয়ার্কার্স। আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিজ একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা আলাদা সেক্টরে করতে হয়, সেই জন্য আমাদের যেটা করতে হবে তাদেরকে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে পারলে ভালো। আর মেন্টাল হেলথের জন্য তাদেরকে প্রমোট দ্য হেলথ হ্যাপিনেস টু ওয়ার্কার। মেনটেন, এক মিনিট একটু প্লিজ। Sorry for disruption. I'm sorry. মেন্টাল হেলথে আমাদের একটু নজর দিতে হবে। প্রমোট মেন্টাল হেলথ, ডিটেক্ট সাইন অফ ইমোশনাল স্ট্রেস এন্ড স্ট্রেস, তাকে ডিটেক্ট করতে হবে কেন মেন্টালি সে ডিস্টার্ব, ট্রিটমেন্ট অফ মেন্টালি ইল ওয়ার্কার এবং রিহ্যাবিলিটেশন করতে হবে আমাদের। স্পেশাল মেজার ফর উইমেন এন্ড চিলড্রেন, maternal leave, expectant mother with benefit, free antenatal, natal and postnatal care. Free antenatal মানে বাচ্চা প্রেগন্যান্সি হওয়ার থেকে শুরু করে ডেলিভারির আগ পর্যন্ত এবং ডেলিভারির সময় এবং পোস্টনাটাল কেয়ার দিতে হবে। নো নাইট ওয়ার্ক ফর উইমেন, নো চাইল্ড বিলো এজ অফ 18 shall be employed. এবং রেগুলারলি তাদেরকে হেলথ এডুকেশন দিতে হবে। রেগুলারলি বিভিন্ন টপিকস নিয়ে হেলথ এডুকেশন তাদেরকে ওয়ার্কারদেরকে দিতে হবে। এবার আসি আমরা হাউ ইউ কন্ট্রোল এন্ড প্রিভেনশন অফ ওয়ার্কার ডিজিজেস বা অকুপেশনাল ডিজিজেস। একটা হচ্ছে যে এটা তিন ভাবে করতে হবে আমাদের। একটা হলো মেডিকেল মেজারমেন্ট, ইনজুরি মেজারমেন্ট এবং there should be the factory act and workers act protect both factory and workers. আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বলতেছি। মেডিকেল মেজারমেন্ট, মেডিকেল মেজারমেন্ট কি কি নিতে পারি আমরা? ফ্রি প্লেসমেন্ট এক্সামিনেশন, এটা আমরা অনেক সব ফ্যাক্টরিতে কমপ্লেক্স ফ্যাক্টরিতে করা হয়। ফ্রি প্লেসমেন্ট এক্সামিনেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ an efficient occupational health service. তারপর ফ্রেশ রিক্রুট মে বি আইদার বি টোটালি রিজেক্টেড অর গিভেন এ জব সুইটেবল আর ফিজিক্যালি আমরা ফিট আছে এমন ওয়ার্কারদেরকে রিক্রুটমেন্ট। পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন করতে হবে এবং মেডিকেল হেলথ কেয়ার সেন্টার থাকতে হবে প্রতিটা ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে এবং ইমার্জেন্সি সার্ভিস থাকতে হবে ফ্যাক্টরিতে এবং নোটিফাইবল হতে হবে। যদি কোনো ওয়ার্কার বা এমপ্লয়ি ডিজিজ থাকে, যেমন কমিউনিকেবল ডিজিজ হলে, তাহলে এটা নোটিফাই করতে হবে প্রপার অথরিটিকে, সুপারভাইজ করতে হবে। ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পিরিয়ডিক ইন্সপেকশন এবং ফিজিশিয়ান অফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট এসেনশিয়াল টু কিপ এনভায়রনমেন্ট হেলদি। যে ফিজিশিয়ান এবং এনভায়রনমেন্টাল হেলথ সেফটি টিম রেগুলারলি আপনার ফিজিক্যালি মনিটর করবে ওয়ার্ক প্লেস, প্রতিটা ফ্লোর ওয়াইজ, সেকশন ওয়াইজ এভাবে ভিজিট করে করে ইন্সপেকশন করতে হবে তাদের পজিশন কেমন আছে। একটা অ্যানালাইসিস রিপোর্ট রেকর্ড রাখতে হবে এবং কাউন্সিলিং করতে হবে। যদি কারো যদি ডায়াগনোসিস হয় কোন রকম ডিজিজ নিয়ে, বিশেষ করে ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলো নিয়ে কাউন্সিলিং করতে হবে। যাদের হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে বা হার্ট ডিজিজ আছে বা আদার কমিউনিকেবল এসটিডি যদি কারো হয়, তাকে কাউন্সিলিং করতে হবে কিভাবে সে নিজেকে প্রোটেক্ট করবে এবং আদারকে প্রোটেকশন দিবে। এটা মেডিকেল মেজার গুলো। এবার হলো ইঞ্জিনিয়ারিং মেজার। ইঞ্জিনিয়ারিং মেজার হলো ডিজাইন অফ বিল্ডিং। যে বিল্ডিংটা ডিজাইন হবে সেটা হচ্ছে শুড বি কনস্ট্রাক্টেড ইন অ্যাকর্ডিং টু ইন্ডাস্ট্রিয়াল আর্কিটেক্ট ডিজাইন। গুড
হাউজিং কিপিং থাকতে হবে, ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট অফ দ্য কন্ট্রোল অফ দ্য অকুপেশনাল হ্যাজার্ড, জেনারেল ভেন্টিলেশন থাকতে হবে, দ্য গুড ভেন্টিলেশন মেনটেন করতে হবে। এমন ভাবে মেশিনাইজ সেট আপ করতে হবে যেটাকে রিডিউস করবে মেকানিক্যাল হ্যাজার্ড গুলি, এবং সাবস্টিটিউশন থাকতে হবে যে হার্মফুল হয় না এমন রিপ্লেসমেন্ট ম্যাটেরিয়াল, মানে লেস হার্মফুল ইকুইপমেন্ট আমাদের সেট আপ করতে হবে। আমাদের মেশিনের অনেক মেশিন আছে, আপনার জ্যাকাট বলেন বা যে কোনো মেশিনের মধ্যে যে কিছু আছে মডার্ন যেগুলো মেশিন আছে অনেক লেস হ্যাজার্ড হয়, ক্ষতি কম করে। আপনারা যারা অনেকদিন ধরে কাজ করেন তারা দেখছেন অনেক আগে যে মেশিন গুলি কাজ করতো ইনজুরি অ্যাক্সিডেন্ট বেশি হতো, এখনকার মেশিন গুলোতে সেফটি গার্ড বেশি। হ্যাঁ, এগুলি এভাবে যেগুলোতে লেস ইফেক্ট হয়, লেস হ্যাজার্ড হয়, সেগুলো ইউজ করতে হবে। ডাস্ট কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, ডাস্ট কিভাবে কন্ট্রোল করা যায়? ওয়াটার স্প্রে করে। আর হার্মফুল ম্যাটেরিয়াল শুড বি এনক্লোজ করতে হবে, যে আমরা যেখানে যদি হার্মফুল ম্যাটেরিয়ালস থাকে ডাইন কেমিক্যাল যেগুলো থাকে সেগুলোকে আমরা একটা এনক্লোজ ওয়েতে ডেস্ট্রয় করব। আইসোলেশন মোস্ট ইম্পর্টেন্ট টু কিপ দ্য অফেন্সিভ প্রসেস ইন এ সেপারেট বিল্ডিং। যদি অফেন্সিভ কোনো ট্রেড হয় সেটাকে আমরা একটা সেপারেট বিল্ডিং এ আলাদাভাবে প্রসেস করব। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের প্রোটেকশনের জন্য প্রোটেকটিভ ডিভাইস ইউজ করতে হবে, পিপিই। আমি পিপিই নিয়ে কিছু কথা বলবো, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। আমরা এই টার্মটা এখন বেশ কম সবাই জানি, অনেকে হয়তো আগে থেকে মানে যতটা নলেজেবল ছিল না, লাস্ট 1-2 মাসে অন্তত সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া সবকিছুর কারণে পিপিই নিয়ে অনেকে মোটামুটি অবগত আছে। আমি আবার একটু রিপিট করি, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট এটা হচ্ছে সাজ এক্সাম্পল, যেই ইকুইপমেন্টটা আমাকে প্রোটেকশন দিবে সেটা হচ্ছে আমার পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। আমি যে কাজটা করব, যে কাজটা করার সময় আমার হার্মফুল যে হ্যাজার্ড হতে পারে ওখান থেকে বাঁচার জন্য যে ইকুইপমেন্টটা আমি ইউজ করব সেটাই আমার জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। যেমন যে জেনারেটর অপারেটর আছে তাকে যদি আমি একটা হেডফোন দিই, এয়ার ফ্লাগ দিই, সেটা তার জন্য প্রোটেকটিভ ইকুইপমেন্ট। যে ডাইন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করবে সে যদি একটা গ্লোভস পরে, একটা গামবুট পরে, একটা গাউন পরে, লেদারের গাউন, তাহলে সেটা তার জন্য প্রোটেকটিভ ইকুইপমেন্ট। যে কনস্ট্রাকশনে কাজ করবে সে হেলমেট ইউজ করবে, ওটা তার জন্য প্রোটেকটিভ ইকুইপমেন্ট। যে সুইং মেশিন অপারেট করবে তার জন্য সুইং গার্ড, যে নিডল গার্ড ইউজ করবে সেটা ওর জন্য প্রোটেকটিভ ইকুইপমেন্ট। তাহলে এগুলি যার যার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তাকে ইউজ করতে হবে। পিপিই এনভায়রনমেন্টাল মনিটরিং করতে হবে আমাদের, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ অকুপেশনাল হেলথ। এনভায়রনমেন্টাল মনিটরিং করতে হবে। এবং আসলে লাস্টলি প্রথম আমরা বলছি মেডিকেলি মেজার নিতে হবে প্রোটেকশনের জন্য, সেকেন্ড হলো ইঞ্জিনিয়ারিং মেজার, থার্ড হলো ল, ফ্যাক্টরি অ্যাক্ট, ওয়ার্কার্স অ্যাক্ট, প্রোটেক্ট বোথ ফ্যাক্টরি এবং ওয়ার্কার। Personal protective equipment used in industry, respiratory device, ear plug, ear muffs, helmet, shoes, আর এগুলি গগলস, স্ক্রিনস, গাম, ক্রিম, এগুলো হচ্ছে আপনার লর মধ্যে আছে যে এগুলি দিতে হবে যে কে প্রোটেকশনের জন্য, আমাদের লেবার ল এগুলি বলে। এগুলো হচ্ছে আমাদের প্রিভেন্ট করার জন্য, যে আমরা কিভাবে ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে হ্যাজার্ড গুলো হচ্ছে সেগুলো আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, কিভাবে প্রিভেন্ট করতে পারি, আমি তিনটা ভাগে বলবো। এখন আমার কিছু ফ্যাক্টর আছে যে অ্যাক্সিডেন্টটা কেন হয় বেশি, অ্যাক্সিডেন্ট ইন বিগ ইন্ডাস্ট্রি কেন হচ্ছে। একটা হলো যে হিউম্যান ফ্যাক্টর, আরটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। আমাদের ফ্যাক্টরি যে অ্যাক্সিডেন্ট হয় একটা হচ্ছে আমাদের নিজেদের কারণে, একটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কারণে। Human factor, একটা ফিজিক্যাল ফ্যাক্টর, ফিজিক্যাল ক্যাপাবিলিটি অফ দ্য ওয়ার্কার মে নট বি জব রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে আমাদের যে ফিজিক্যালি যে ক্যাপাবিলিটি আছে সেটার কারণে। এজ এর কারণে হয়। ইয়াঙ্গার এজ আর নো টু বি ইনভলভ মোর ইন অ্যাক্সিডেন্ট দেন আদার এজ। যারা ইয়াং তাদের অ্যাক্সিডেন্ট বেশি হয়, কারণ গাফিলতি বেশি থাকে নিজেদের প্রতি, মানে ইয়াং হওয়ার কারণে কনসেন্ট্রেশনটা ওভাবে দেয় না, তারা অ্যাক্সিডেন্ট বেশি হয়। মেয়েদের অ্যাক্সিডেন্ট কম হয়, ছেলেদের বেশি হয়। টাইম অ্যাক্সিডেন্ট আর মিনিমাম এট দ্য বিগিনিং অফ দ্য ডে। দেখবেন যে প্রতিটা অ্যাক্সিডেন্ট হয় হলো যে লেট আওয়ারে কনসেন্ট্রেশন, বাসায় যাবে এরকম একটা কনসেন্ট্রেশন মানুষ সবার মনের মধ্যে থাকে, তখন অ্যাক্সিডেন্ট বেশি হয়। এক্সপেরিয়েন্স,
যাদের জব এক্সপিরিয়েন্সের ফার্স্ট 6 মান্থস হলে 50% অ্যাক্সিডেন্ট হয়, এবং নেক্সট 6 মান্থ 23%, লাস্ট অকার্স ইন 3%, এবং সাবসিকুয়েন্টলি কমতে থাকে এটা। ওয়ার্কিং আওয়ার্স increase accident found whenever it daily and weekly hours increase. আপনি যখন ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দিবেন তার অ্যাক্সিডেন্ট রেট বেড়ে যাবে। এই জন্য দেখবেন যে 12 ঘন্টা যখন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করা হয় তখন অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে, অথবা ডে লং নাইট করা হলে আরো বেশি অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য ওয়ার্কিং আওয়ার যত কম হবে তত অ্যাক্সিডেন্ট কম হবে। সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে হিউম্যান ফ্যাক্টর মধ্যে। কেয়ারলেসনেস থাকবে, ইনঅ্যাটেন্টিভনেস থাকবে, ওভার কনফিডেন্সের কারণে হয়, স্লো ক্রেবেশন ইগনোরেন্সের কারণে হতে পারে, ইনএক্সপেরিয়েন্স অপারেটিং সিস্টেম ইনএক্সপেরিয়েন্স হলে, ইমোশনাল স্ট্রেসে যদি কেউ থাকে অ্যাক্সিডেন্ট বেশি হয়। এবার আসি এনভায়রনমেন্ট ফ্যাক্টর। এনভায়রনমেন্ট ফ্যাক্টর মধ্যে হলে টেম্পারেচার যদি বেশি থাকে, পুয়ার লাইটিং যদি থাকে, হিউমিডিটি যদি বেশি থাকে, নয়েজ থাকে, এবং আনসেফ মেশিনের কারণে আমার অ্যাক্সিডেন্ট গুলি ইনক্রিজ করে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের কি কি আউটকাম হয়? ইনজুরি হইতে পারে, ক্র্যাশ ইনজুরি হয়, ইলেকট্রিকিউশন হয়, অনেক সময় কেমিক্যাল বার্ন হইতে পারে, আই ইনজুরি হয়, রেডিয়েশন হ্যাজার্ড হইতে পারে। অ্যাক্সিডেন্ট চাইলে আমরা 98% অ্যাক্সিডেন্ট ক্যান বি প্রিভেন্টেবল। কিভাবে আমরা অ্যাক্সিডেন্ট গুলো প্রিভেন্ট করতে পারি? একটা হচ্ছে এডুকেট রিপ্লেসমেন্ট এক্সামিনেশন, এডুকেট জব ট্রেনিং, যার যে কাজটা তাকে এডুকেটলি ট্রেনিং দেওয়া, এনশিওরিং সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, establishing a safe department in the organization under a confidence safety engineer, periodic survey for finding out hazard. আমরা যে রেগুলার অ্যানালাইসিস রিপোর্টে যে হ্যাজার্ড গুলি পাচ্ছি এটার উপরে নজর দিতে হবে। কেয়ারফুল রিপোর্টিং, মেইনটেনেন্স অফ রেকর্ড এন্ড পাবলিকলি। এছাড়াও আরো কিছু আমাদের করণীয় আছে। প্রিভেনশন, টোটাল ফ্যাক্টরিতে যেসব হ্যাজার্ড হইতেছে সবগুলো আমার কিভাবে, আমি প্রথমে বলছিলাম অকুপেশনাল হেলথ সেফটি একটা কমিটি থাকে, এই কমিটির মানে কেন করব বা হেলথ এন্ড সেফটির জন্য কি কিভাবে করতে পারি। আপনি ইংরেজিতে আমরা লিখি সেফ, SAFE, সেফ। There's a 4 steps system. Safe, S for spot the hazard. Safe এর S for spot the hazard, A for assess the risk, A for assess the risk, F for fix the problem, E for evaluate the result. এই যে সেফ ওয়ার্ডটা দিয়ে আমরা টোটাল ফ্যাক্টরিতে সেফটি যে আমরা কমিটি আছে কাজটা করতে পারি। কিভাবে স্পট দ্য হ্যাজার্ড কিভাবে স্পট করতে হবে? প্রথমে ফিজিক্যাল ইন্সপেকশন অফ ওয়ার্ক প্লেস, ফিজিক্যাল ইন্সপেকশন করতে হবে। পোটেনশিয়াল কজ, ইনজুরি, ইলনেস, ড্যামেজ কি কারণে হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। কিভাবে? অবজার্ভিং ওয়ার্কার্স ট্যাক্স, যে ওয়ার্কার যে কাজটা করতেছে ট্যাক্সটা সেটা অবজার্ভ করতে হবে। স্পিকিং টু ওয়ার্কার্স, আমাদের ওয়ার্কারের সাথে কথা বলতে হবে, তার কেন সেই ইনজুরিটা হলো বা অ্যাক্সিডেন্টটা হচ্ছে বা সিকনেস হচ্ছে। ইউজিং সেফটি সেগমেন্ট, সে কি পিপি ইউজ করতেছে কিনা, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সে ইউজ করে কিনা। রিভিউ ম্যানুফ্যাকচারার্স ইনফো, আমার যে অপারেটিং সিস্টেম আছে যে মেশিনটা দিচ্ছে আমি তাকে ম্যানুফ্যাকচারার যে ইনফো আছে সেটা দেখতে হবে, এবং ইনজুরি রিপোর্টটা আমি আবার রিভিউ করব। এটা হলো হ্যাজার্ডটা স্পট করলাম। সেকেন্ড স্টেপ আমাদের অ্যাসেস দ্য রিস্কটা অ্যাসেস করব। ওয়ান্স হ্যাজার্ড আর আইডেন্টিফাই দ্য ডিটারমাইন দ্য লেভেল অফ রিস্ক, আমরা হ্যাজার্ডটা আইডেন্টিফাই করলে লেভেল অফ রিস্ক দেখলাম, যেমন ইনজুরি, ইলনেস, ড্যামেজ, হেলথ, পোটেনশিয়াল ইমপ্যাক্ট অফ হ্যাজার্ড, সামওয়ান হার্ম মানে কেউ কি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা দেখতে হবে আমাকে এই ইনজুরি দ্বারা বা কিভাবে হচ্ছে এটা অ্যাসেস করতে হবে। তার কতটুকু মানে ইনজুরিটা হচ্ছে সেটা লেভেল অফ মানে ইনজুরি এটা অ্যাসেস করতে হবে। এবার আমার প্রবলেমটাকে ফিক্স করতে হবে, যে প্রবলেমটা হচ্ছে ইনজুরি, হ্যাজার্ড, ইলনেস যা হচ্ছে সেটা একটা ফিক্স করতে হবে। কিভাবে?
এটাকে ফিক্স দ্য প্রবলেম, এটার একটা নাম হলো রিস্ক কন্ট্রোল। রিস্ক কন্ট্রোল এটা প্রথমে আমাদেরকে এলিমিনেট দ্য হ্যাজার্ড করব। হ্যাজার্ডটা এলিমিনেট করার জন্য স্টেপ নিতে হবে। সাবস্টিটিউট দ্য হ্যাজার্ড, এটার রিপ্লেসমেন্ট করব। আইসোলেট দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটাকে সম্পূর্ণ একটা আলাদা আলাদা আইডেন্টিফাই করব। এবং ইউজ ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে কন্ট্রোল আছে, যে মেশিন ইকুইপমেন্টস ম্যানুফ্যাকচারিং ইনফো মেনটেন্স মেজারমেন্ট, এগুলি ম্যানেজ করতে হবে। লাস্ট ক্লিয়ার করবো হলো ইউজ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। যদি আমার এরপর ইউজ পিপি, আমি হ্যাজার্ডটাকে ফিক্স প্রবলেমটা ফিক্স করার পরে তাকে ইঞ্জিনিয়ারিং ইনপুটের নলেজ দিলাম, ট্রেনিং করলাম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম, সাথে পিপি ব্যবহার করতে বললাম, তাহলে আমরা প্রবলেমটা সব ফিক্স করতে পারলাম। এরপর আমরা এগুলি করার পরে ইভালুয়েট করব। ইভালুয়েশন করে দেখব যে যে ওয়ার্কারের বা যারা ইনজুরি যে লাস্ট মাসে বা এর আগে যেভাবে ইনজুরি অ্যাক্সিডেন্ট বা সেফটি হ্যাজার্ড হয়েছিল সেগুলি কতটুকু কমলো আমার এই স্টেপগুলি নেওয়ার পরে, সেটা আমরা রেজাল্টটা ইভালুয়েট করব। আর দ্য টক টু ওয়ার্কার্স এন্ড দেয়ার রেসপন্সিবিলিটি, যাদের যে ওয়ার্কারগুলো ইনজুরি হয়েছিল তাদের সাথে আমরা কথা বলবো, তারা এখন ইমপ্রুভ হয়েছে কিনা, তাদের এরকম চান্স আছে কিনা, আর চেঞ্জ মেকিং ডিফারেন্স, তারা কোনো চেঞ্জ আছে কিনা এই নলেজটা দেওয়ার পরে, এবং ওয়ার্কার্স অপিনিয়ন নিব এই চেঞ্জের জন্য, এবং সলিউশন অফ রিডিউশন রিস্ক, আমরা একটা পার্মানেন্ট একটা সলিউশন নিব এই রিস্ক গুলো রিডিউস করার জন্য, কমানোর জন্য, এবং নতুন করে যাতে হ্যাজার্ড না হয় রিস্ক কমানোর জন্য আমরা নতুন করে ল থাকলে সেটা ইমপ্লিমেন্ট করব। এক্ষেত্রে এমপ্লয়ার রেসপন্সিবিলিটি, আমাদের মালিকদের কিছু রেসপন্সিবিলিটি আছে, যেমন টু মেনটেন এন্ড প্রোভাইড এ সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এটা হচ্ছে ওনারদের রেসপন্সিবিলিটি। এই অ্যাক্সিডেন্ট মানে সেফটি ডিজিজ হ্যাজার্ডাস কমানোর জন্য তারা সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিবে, সেফ সিস্টেম অফ ওয়ার্ক, কাজের একটা সেফ সিস্টেম থাকবে, এবং ফেসিলিটিস ফর ওয়েলফেয়ার অফ অল ওয়ার্কার্স, ওয়ার্কার জন্য একটা ওয়েলফেয়ার ফান্ড থাকবে, ফেসিলিটিস থাকবে, এবং ইনফরমেশন ইনস্ট্রাকশন ট্রেনিং অর সুপারভাইশন ইজ নিডেড টু এনশিওর, ওয়ার্কারদেরকে প্রপার ট্রেনিং ইনস্ট্রাকশন এবং সুপারভাইজ করতে হবে ওয়ার্কার সেফটি নিয়ে। এবার আসে ওয়ার্কারদের বা এমপ্লয়ীদের রেসপন্সিবিলিটি কি, তারা নিজের ওন হেলথ সেফটি এবং আদার ইন দ্য ওয়ার্ক প্লেসের এটা নজর রাখতে হবে, এনশিওর করতে হবে, তারা নিশ্চয়তা দিবে যে আমার নিজের হেলথ এবং আমি আরেকজনের হেলথের এটা খেয়াল রাখবো, যে হেলদি রাখার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার নিজের সেটা নিব, এবং complying with any reasonable directive given by management related to the health and safety, যদি ম্যানেজমেন্ট হেলথ এন্ড সেফটির জন্য যে ইনস্ট্রাকশন দেয় সেটা এমপ্লয়ি মেনে চলবে। এই দুইটা যদি এমপ্লয়ি এবং এমপ্লয়ার যদি মালিক এবং কর্মচারী বা ওয়ার্কার এমপ্লয়িরা যদি মেনে চলে, তাহলে মোটামুটি অনেকটা আমরা ওয়ার্কিং প্লেসে রিডিউস করতে পারি যে হ্যাজার্ড প্রবলেম যেগুলো হয়। আমার কাছে মোটামুটি এই পর্যন্ত ছিল। আমি হাসাম ভাই আছে, হাসাম ভাই কি লাইনে আছে? জি আসছে। হাসাম ভাই জি। তাহলে আপনি এখন একটু ইয়া নিয়ে কথা বলবেন, করোনা নিয়ে, কোভিড-19 নিয়ে, তারপর আমরা কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে যাব। হ্যালো। হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি হাসাম ভাই শুরু হ্যালো। করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ আবুল হাশেম। বাংলাদেশকে এই সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে মিস্টার মেহেদী হাসানকে আমি বিশেষ এবং আন্তরিক ধন্যবাদ জানাই। and
ইন ওয়ার্ক, যেহেতু ডক্টর ফেরদৌস ভাই উনি ওয়ার্ক প্লেসের চেষ্টা করেছেন, আমি করোনার ব্যাপারে একটু কথা বলবো। যদিও আমরা বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারি পর্যায়ে, WHO থেকে আমরা বারবার এই বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন থেকে আমরা বিভিন্ন করোনা সম্পর্কে আপডেট জানতে পারছি। তারপরও আমি কি বলতে চাচ্ছি, তো এই করোনা আসলে বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ আমরা প্রথমেই জানতে পারি। চায়না উহান শহর থেকে এটা প্রথম শুরু হয়। তো আসলে আমরা একটু দেরিতে হলেও যদিও এর ভয়াবহতা সম্পর্কে আমরা জানতে পেরেছি, তো আমরা জানি না এটা আমাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল কিনা। তারপরও আজকে অন্তত বাংলাদেশের প্রায় ৬৭তম দিনে এসে হলেও আমরা যথেষ্ট অনুধাবন করতে পারছি যে করোনার ভয়াবহতা আসলে কতটুকু ছিল। তো আমি আজ পর্যন্ত সমগ্র বিশ্বের একটা ডাটা দিতে চাই। তো সমস্ত বিশ্ব পরিস্থিতিতে প্রায় ৪১ লক্ষের উপরে মোট করোনা আক্রান্ত এবং মোট মৃত্যু প্রায় ৩ লাখের কাছাকাছি। তো আমাদের তো আজকে ১৩ই মে ২০২০ বাংলাদেশ সর্বশেষ পরিসংখ্যান। আমাদের নতুন সংক্রমণ ছিল গত ২৪ ঘন্টায় ১১৬২। নতুন মৃত্যুর সংখ্যা ছিল ১৯, নতুন সুস্থের সংখ্যা ছিল ২১৪ এবং নতুন পরীক্ষা ছিল ৭৯০০ এবং টোটাল মোট বাংলাদেশে সংক্রমণ আজ পর্যন্ত ১৭,৮২২ ছিল। মোট মৃত্যু ছিল ২৬৯। এখন পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৩,৩৬১ জন এবং আমাদের সর্বমোট পরীক্ষা ছিল ১,৪৪,৫৩৮ জন। এই হচ্ছে লাস্ট বাংলাদেশের করোনা পরিস্থিতির আপডেট। এখন তো করোনা নিঃসন্দেহে একটা মহামারী, যা WHO ঘোষণা করেছে ইতিপূর্বেই। তো এই করোনার অনেকগুলা টাইপ, তার মধ্যে কোভিড-19 এখন সমগ্র বিশ্বেই মহামারী রূপে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো এই করোনা সম্পর্কে বলতে গেলে প্রথমেই আসলে করোনা যদিও মহামারী, কিন্তু আমরা যদি বিগত পরিসংখ্যান গুলো দেখি, তাহলে আমরা দেখব যে যত আক্রান্তের সংখ্যার চেয়ে মৃত্যুর হার তুলনামূলক অনেক কম ছিল এবং সুস্থের সংখ্যাও মোটামুটি যথেষ্ট ভালো ছিল। তো এই করোনা, প্রথমে আমি বলবো করোনা সম্পর্কে, করোনার লক্ষণ। প্রথমেই যেহেতু এটা আমাদের শীতের পরে এখন গরমের একটা সিজনাল একটা চেঞ্জ হয় আমাদের দেশে, একটা নরমালি
দেখা যায় সিজনাল চেঞ্জের কারণে ফ্লু এর লক্ষণ প্রায় কাছাকাছি হওয়ায় এই নরমাল ফ্লুতে আক্রান্ত, এই একটা আতঙ্কে কিন্তু সমগ্র দেশবাসী। তো আমি বলতে চাই করোনা আক্রান্তের যে লক্ষণগুলো, তাতে আসলে মেইনলি জ্বর থাকবে, কিন্তু শুকনা কাশি থাকবে। আর নরমাল ফ্লুতে যদি কেউ আক্রান্ত থাকে তাহলে জ্বর থাকবে এবং তার রানিং নোজ মানে নাক দিয়ে পানি পড়বে। এই যে একটা বেসিক একটা পার্থক্য, আমরা এতে কিন্তু বুঝতে পারবো যে নরমালি আমরা কিন্তু এটাই কিন্তু ফাইনাল মানে ফাইনাল আপনার প্যারামিটার নয়। আমরা জাস্ট একটু বোঝার জন্য যে আমরা কি আসলেই করোনা আক্রান্ত হচ্ছি নাকি নরমাল ফ্লুতে ভুগছি। তো আমরা জাস্ট এই বেসিক একটা তফাতের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা করোনার দিকে যাচ্ছি নাকি নরমাল ফ্লুতে ভুগছি। তার সাথে পাশাপাশি যে লক্ষণগুলো দেখা দিবে তার মধ্যে তার তার মধ্যে গলা ব্যথা থাকতে পারে, তারপরে শ্বাসকষ্ট থাকতে পারে, এগুলো বুকে ব্যথা থাকতে পারে। এগুলো হচ্ছে নরমাল করোনার লক্ষণ। তো করোনা যথেষ্ট ভয়াবহ এবং একটা মহামারী। তো আমি গত 300 বছরে আসলে এটা হ্যালো, গত 300 বছরে আসলে নিয়ম করে যে মহামারীগুলো হয়েছে সমগ্র বিশ্বে, এটা কাকতালীয় ভাবেই হোক আর প্রকৃতির নিয়মেই হোক, সেগুলোর মধ্যে 1720 সালে প্লেগে আক্রান্ত হয়ে 1 লাখ লোক মারা যায়। 1820 সালে কলেরায় আক্রান্ত হয়ে প্রায় 1 লক্ষ লোক মারা যায়। 1920 সালে স্প্যানিশ ফ্লু, প্রায় 500 মিলিয়ন লোক আক্রান্ত হয় এবং 100 মিলিয়নেরও বেশি মারা যায়। ওইটাই ছিল ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঘটনা। আর পাশাপাশি 2020 সালে করোনার আমরা সবাই সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং জানি না এর পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ বিশ্বের ইতিহাসে এই প্রথম প্রায় 400 কোটি মানুষ গৃহবন্দী। স্বেচ্ছায় হোক, ভয়ে হোক বা বাধ্য হয়ে হোক, আমরা কিন্তু গৃহবন্দী। তো এই করোনার আমরা লক্ষণগুলো শুনলাম। তো যেহেতু এটা একটা মহামারী রোগ, আমাদের এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নির্দিষ্ট কোনো ঔষধ সম্পর্কে ওনারা এখনো পর্যন্ত সম্মতি দেন নাই, যে কারণে আমাদের প্রতিকারের চেয়ে প্রতিরোধে শ্রেয় মনে করি। তো আমি এই করোনার মহামারী যুদ্ধে লড়তে লড়তে হেরে যাওয়া মৃত মানুষদের আত্মার মাগফিরাত করি এবং এই করোনার যুদ্ধে লড়তে লড়তে বেঁচে যাওয়া মানুষগুলোর প্রতি সমবেদনা জানাই, দোয়া করি তারা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তো একদিকে আমাদের করোনার ভয়াবহতা, আরেকদিকে রমজানের ফাস্টিং স্টেজ। তো যেহেতু প্রতিকারের চেয়ে প্রতিরোধই আমাদের জন্য শ্রেয়, তো আমরা একটু, যেহেতু একদিকে রমজান আরেকদিকে করোনার জন্য সচেতনতা, সাবধানতা, তারপরে
বাড়তি ব্যবস্থা। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের সবার আগে যে জিনিসটা আমাদের প্রতিরোধের প্রথম হচ্ছে সরকার নির্ধারিত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘোষিত যে স্বাস্থ্যবিধিগুলো আমরা তা পুরোপুরি মেনে চলার চেষ্টা করব, যাতে করে এই করোনার মতো মহামারী থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি। তার মধ্যে আমরা প্রথমেই চেষ্টা করব সামাজিক দূরত্ব বজায় রাখার, অন্তত আসেন ভাই 3 আসেন ফিট ভাই দূরত্ব। আসেন ভাই জি, ওই আপনার হ্যালো, সাউন্ডটা একটু ভালো বোঝা যাচ্ছে না, একটু দেখবেন কানেকশনটা ঠিক আছে কিনা, সাউন্ডটা একটু ক্লিয়ার আসতেছে না আর কি। হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো, ভাই কথা বোঝা যাচ্ছে? হ্যালো, এখন কথা বোঝা যায়? জি আবার বলেন বলেন আসেন ভাই। জি, হ্যাঁ হ্যাঁ বলেন। একদিকে করোনার একদিকে করোনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কথা বলা হচ্ছে, অন্যদিকে রমজান মাস, তাই রমজানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অবশ্যই বাড়াতে হবে। তো আমাদের যে কাজগুলা করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওইদিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। যেহেতু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কার হয় নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো পর্যন্ত কোনো ওষুধ অ্যাপ্রুভ দেয় নাই, তো আমাদের প্রতিরোধ ব্যবস্থাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমাদের এই রমজান প্লাস করোনা, এই দুইটাকে মাথায় রেখেই আমাদের যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করব, এবং তা অবশ্যই ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত চেষ্টা করব। আমাদের ভিটামিন সি যুক্ত খাবার, বিশেষ করে লেবু, কমলা, আমলকি, মাল্টা, এগুলা প্রচুর পরিমাণে খাওয়া দরকার। আর যদি যেহেতু আমাদের অনেকের উম ফলগুলা যদি আমাদের ওইভাবে কোনো সাপ্লাই না থাকে, তবে আমরা আরেকটা চেষ্টা করতে পারি। আমরা ছোলা বুট, ওইটা আমরা যদি আগের দিন ভিজিয়ে রাখি, তাহলে যদি ওইটা অঙ্কুরিত হয়, মানে 1 রাত যদি ভিজিয়ে রাখি, যে অঙ্কুরিত যে ছোলা বুটটা পাওয়া যায়, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। তারপরে আমরা চেষ্টা করব যে খাবারগুলোর মধ্যে আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবারগুলো, যেমন রঙিন শাকসবজি, উম বিশেষ করে আমরা যেহেতু এখন করোনার ভয়, তো আমরা শাকসবজি বাজার থেকে যদি নিয়ে আসি, তাতে আমরা 10 থেকে 20 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখে ওইটা জীবাণুমুক্ত করতে পারি। অথবা যদি হাতের কাছে আমাদের ভিনেগার বা সিরকা থাকে, তাহলে 5 লিটার পানিতে ওই সবজিগুলো আমরা ভিজিয়ে রেখে ওইটা জীবাণুমুক্ত করতে পারবো। আরেকটা প্রতিরোধ, আমাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা বাড়ানোর জন্য আরেকটা উপাদান খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিঙ্ক। আমাদের জিঙ্ক বাড়ানোর জন্য আমাদের চেষ্টা থাকবে গরুর মাংস, পালং শাক, গরুর কলিজা, ছোলা বুট, মসুরের ডাল,
মিষ্টি কুমড়ার বিচি, বাদাম এগুলা নিয়মিত খাওয়া। তো গরুর মাংস যেন আমরা সপ্তাহে অন্তত 2 দিন আমরা যেন খাই। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট উপাদান সেলেনিয়াম। সপ্তাহে যদি আমরা একবার ইলিশ মাছ, সরিষার দানার মতো যে খাবারগুলা, ওই খাবারগুলা যদি আমরা বেশি করে খাই তাহলে আমরা সেলেনিয়ামের আমরা চাহিদাটা মেটাতে পারবো। তারপরে আমাদের প্রোটিনযুক্ত খাবারগুলো একটু বেশি বেশি খাওয়া। আরেকটা উপাদান যেটা আসলে অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে, টারমারিক বা হলুদ, যেমন পানির মধ্যে আদা, গোলমরিচের গুঁড়া, লং ইত্যাদি দিয়ে যদি আমরা গরম ফুটন্ত পানিতে 1-2 চিমটি হলুদ মিশিয়ে দেই, তাতে কিন্তু, এবং তাতে যদি আমরা একটু মধু মিশাই, তাতে কিন্তু অ্যান্টিভাইরাল হিসেবে আমাদের কাজ করবে। যেহেতু কোভিড-19 একটা ভাইরাস জনিত রোগ, ভাইরাস দ্বারা হয়, তো আমাদের এই ক্ষেত্রে এই টারমারিক বা হলুদ মিশ্রিত ওই গরম পানিটা আমাদের কিন্তু শরীরের জন্য অনেক উপকারে আসবে। তারপরে যেহেতু এই কোভিড-19 মেইনলি ওইটা আক্রান্ত করে আমাদের ফুসফুসকে, মানে আমাদের লাংসে প্রথম এটা অ্যাটাক করে। তো লাংসকে সুরক্ষিত রাখতে আমাদের মেইনলি যে কাজগুলা করা দরকার, প্রথমত আমাদের ধূমপান ত্যাগ করতে হবে। কারণ ধূমপানে নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড এই উপাদানগুলা আমাদের লাংসকে যথেষ্ট দুর্বল করে ফেলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তো আমাদের সর্বপ্রথম চেষ্টা করতে হবে ফুসফুসকে আমরা সুরক্ষিত রাখার জন্য ধূমপানটা বর্জন করব। খাদ্য তালিকায় মেইনলি আমরা প্রচুর পরিমাণে ফল খাওয়ার চেষ্টা করব। ভিটামিন মানে টক জাতীয় বা ভিটামিন সি জাতীয় এগুলা খাওয়ার চেষ্টা করব। তারপরে যে জিনিসটা আসে, যেহেতু ফুসফুসকে সুরক্ষিত রাখা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই পারে কোভিড-19 থেকে আমাদের মানে সুরক্ষিত রাখতে, তার জন্য আমাদের কিছু শারীরিক ব্যায়াম, বিশেষ করে আমাদের মানে আমরা যেগুলা ঘরে বসে যেগুলা ব্যায়াম করতে পারি, ওই ব্যায়ামগুলো আমাদের প্রতিনিয়ত মানে রুটিন করে আমাদের করা উচিত। তাতে কি হবে, আমাদের ফুসফুসটা আমরা সুরক্ষিত রাখতে পারবো। তো ফুসফুসের জন্য যদি আমরা ব্যায়াম বলি, তাহলে আহ আমরা 10 সেকেন্ড আমাদের দম নিয়ে আমরা ধরে রাখার চেষ্টা করব। যদি তাতে কাশি বা বুকে প্রচন্ড কোনো ব্যথা হয়, তাহলে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিব। আর যদি কাশি বা অন্যান্য বুকে ব্যথা ওইরকম কোনো সমস্যা না হয়, তা তো করোনা সম্পর্কে আমরা মোটামুটি আসলে প্রতিনিয়তই আমরা আপডেট শুনছি এবং বিভিন্ন সচেতনতামূলক আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম, আমরা ফেসবুক, বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি। তো আমি আশা করি এর মধ্য থেকেই আমরা কিছু উপকৃত হতে পারবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট পরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ফেরদৌস ভাই।
হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি কোভিড-19 নিয়ে আর কিছু কয়েকটা পয়েন্ট বলে তারপর আমরা আনসার এন্ড কোয়েশ্চেন সেশনে যাব। মোস্ট ইম্পর্টেন্ট স্পেসিফিক কয়েকটা কথা কোভিড-19 নিয়ে, যে আমরা যারা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি ওয়ার্কার, যে কয়েকটা স্পেসিফিক তথ্য চাচ্ছেন সেটা কিভাবে আমরা কোভিড-19 থেকে প্রোটেকশন পাইতে পারি। প্রথম কথা হলো যে আমাদের হ্যান্ড ওয়াশিং। প্রথম কথা হলো আমাদের হ্যান্ড ওয়াশিং এবং ইউজ অফ মাস্ক। আমরা যারা এমপ্লয়ি ওয়ার্কার, আমাদের N95 মাস্ক দরকার নেই, নর্মাল কাপড়ের বা সার্জিক্যাল মাস্ক ইউজ করবেন এবং কিছুক্ষণ পর পর রেগুলার বেসিসে কোনো কিছু টাচ করলে সাথে সাথে হ্যান্ড ওয়াশ করে পড়ে, সেটা যে কোনো কিছু দিয়ে হোক। হ্যালো, জি শোনা যাইতেছে ফেরদৌস ভাই, হ্যাঁ শুরু করেন। আচ্ছা, স্পেসিফিক যে প্রথম আমরা নিজস্ব যে কাজ, যেহেতু ওপেন আছে আমাদের ইন্ডাস্ট্রি সবগুলো ওপেন, কাজ করতে হবে, হ্যাঁ, অর্থনৈতিক চাকা ঠিক রাখতে গেলে সেক্ষেত্রে নিজের প্রোটেকশন দিয়ে যেটা করতে হবে, প্রথমে ঘর থেকে পরে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব। সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স যেটা মিনিমাম 3 ফিট, মিনিমাম 3 ফিট এটা মেনটেন করতে হবে। এবং ইন্ডাস্ট্রিতে আমরা এন্ট্রি করার পরে আমরা হ্যান্ড ওয়াশ করে, ফুট ওয়াশ করে, তারপর মানে যেভাবে সিস্টেম করছে প্রতি ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় এতদিন ইনস্টল করা হয়েছে ডিসইনফেকশন সিস্টেম, যেটা করছে সেটা করে ঢুকবো। এবং অফিসে কাজ করার সময় কোনো কিছু টাচ করলে আমরা চেষ্টা করবো সাথে সাথে হাত ধুয়ে ফেলা। আবার হাত ধুতে না পারলে যতক্ষণ পর্যন্ত আমরা হাত ধুতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা হাতটা মুখে বা নাকের কাছাকাছি আনবো না। এটা হচ্ছে প্রথম পার্সোনাল করণীয়। সেকেন্ড হলো আমরা ইন্ডাস্ট্রিতে যখন বাসায় ফিরবো তখন করণীয় কি? তখন যেটা করতে হবে, আমরা ইন্ডাস্ট্রিতে যে ফিরে বা কোনো থেকে বাসায় যখন যাব, সোজাসুজি আমরা কোনো কিছু স্পর্শ না করে আমরা সরাসরি ওয়াশরুমে গিয়ে ক্লিন হয়ে যাব। এখন আসলে আমাদের আজকের ইস্যুর করোনা ছিল না, তারপরে এটা আমরা অ্যাড করার কারণটা হলো যেহেতু বর্তমান সিজনাল একটা ইস্যু, সেই জন্য এখন আমরা মেইন ইস্যুতে আমরা চলে যাই। যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আনসার দিব করোনা নিয়ে বা যে নিয়ে। আমাদের মেইন ইস্যু হলো ওয়ার্কার্স হেলথ এন্ড সেফটি ইন ওয়ার্ক প্লেস। এটা নিয়ে যদি কারো কোনো কিছু কোশ্চেন থাকে, আমরা এখন যে ডিসকাশনে হয়তো কোনো কিছু বুঝতে না পারলে বা কারো কিছু কোশ্চেন থাকলে সেটা করতে পারেন। হ্যালো, আমি অ্যাডমিনকে ইয়ে করবো সবার মাইকটা আনমিউট করার জন্য, সবাই যাতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা যাতে করতে পারে। হ্যাঁ ফেরদৌস ভাই, জি আসসালামু আলাইকুম। জি আসসালাম। হ্যাঁ মেহেদী তো ভাই। হ্যাঁ, তো একজনে প্রশ্ন করছে যে কর্মক্ষেত্রে করোনা প্রতিরোধে আমাদের করণীয় কি, আর কর্মক্ষেত্র থেকে বাসায় ফেরার পর করোনা প্রতিরোধে আমাদের কি করণীয়, এই বিষয়ে যদি প্রশ্ন আমি উত্তরটা ওইটাই তো আনসার বললাম। আচ্ছা, একজন প্রশ্ন করছে সেটা হলো যে কর্মক্ষেত্রে করোনা প্রতিরোধে আমাদের করণীয়। আমি যেটা বললাম আর কি, কর্মক্ষেত্রে যাওয়ার পর আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব, মাস্ক ইউজ করব এবং কোনো কিছু টাচ করলে সেটা হ্যান্ড ওয়াশ করব। সেকেন্ড কথা, বাসায় ফিরে আমরা সরাসরি ওয়াশরুমে গিয়ে যে ক্লথটা আমরা পরা অবস্থা থাকবো সেটা সরাসরি ধুয়ে ফেলবো এবং গোসল করবো, শাওয়ার নিয়ে ফেলবো, গোসল করে ফেলবো। এবং ধোয়ার সময় কাপড়গুলো অন্তত মিনিমাম আমরা 30 মিনিট ডিটারজেন্ট দিয়ে রাখতে বলি। আর গোসল যে কোনো সাবান দিয়ে গোসল করলে হবে। তাহলে এরপর আমি নরমালি আশা করি ইনশাআল্লাহ আমরা নিজেকে প্রোটেকশন দিতে পারবো। আর এটা হচ্ছে আমাদের করণীয়। আর ফুড হ্যাবিট এটা আপনারা শুনেই গেছেন, আমাদের হাসিম সাহেব বলছে, আমি এগুলো নিয়ে আর ডিসকাস করতে চাচ্ছি না। মোটামুটি আমাদের রমজান মাসে যেটা বলতেছেন, অন্তত সেহরির সময় একটা সিদ্ধ ডিম খেতে পারেন। সবচেয়ে বেটার যে ভালো প্রোটিন এবং প্রোটেকশন দেয় একটা সিদ্ধ ডিম খাবেন। আর আদার যে খাবার হ্যাবিট গুলো আছে, শাকসবজি বা প্রোটিন জাতীয় খাবারগুলি, দুধ, ডিম, মাংস এগুলি বেশি খেতে হবে। আর ভিটামিন সি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। মেইন একটা মাস্ক ইউজ করা এবং হ্যান্ড ওয়াশিং, এই দুইটা জিনিসই আমাদের নিজেদেরকে প্রোটেকশন দিতে পারে। আর এক্সারসাইজ, ব্রিদিংটা এক্সারসাইজ করা ভালো। এই নিজের ইয়ার জন্য যত এক্সারসাইজ করো তত লাং এক্সপেনশন হবে, যত বড় শ্বাস নেওয়া যায়,
হ্যাঁ, নিয়ে দম বন্ধ রেখে আবার ছাড়া আবার নেওয়া, একটানা 10 মিনিট করলে তাহলে আর কিছু মানে ডেইলি একবার করলেও চলে, যত বেশি করা যায় এতটুকু আমাদের করণীয়। যেহেতু আজকের টপিকসটা আমাদের আসলে করোনা নিয়ে না, তারপরেও কোনো কোশ্চেন থাকলে করবেন। আশা করি যে অনারেবল অডিয়েন্স আমাদের কোশ্চেনটা করছিল বাসায় ফেরত কর্মক্ষেত্রে, তা ওনার আনসারটা পাইছে। যদিও স্যাটিসফাই না হলে আবার কোনো কোশ্চেন তাহলে করতে পারেন, অবশ্যই আনসার দেবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবো। তো আরেকটা কোশ্চেন ছিল যেটা ফিরদৌস ভাই, সেটা হইতেছে আপনার ওই বিভিন্ন ফ্যাক্টরিতে আপনার ওই যে ডিসইনফেকশন চেম্বার যেটা, সেটা জি। হইতেছে হ্যাঁ ইনস্টল করা হয়েছে। তো এটার পক্ষে বিপক্ষে দুইটাই আমরা দেখছি। তো কেউ বলতেছে যে এটা এটা কার্যকরী, আবার কেউ এটার বিপক্ষে বলতেছে যে এটা থেকে যে কেমিক্যাল সেভলন অথবা ব্লিচিং যদি স্প্রে করা হয় সেটা শরীরের জন্য ক্ষতিকর। তো না, আমরা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং বাংলাদেশ গভর্নমেন্ট ওই টানেল, যেটাকে টানেল বলে এটাকে, ঢোকার সময় যে ফ্যাক্টরি গেটে বা ইন্ডাস্ট্রি অফিসের গেটে দেয় টানেল বলা হয়, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাপ্রুভ করা হয়েছে। সুতরাং এই বিষয়ে আমরা আর বিরোধিতা না করাই ভালো। এটা তেমন ক্ষতি করে না। আপনারা যদি চোখ বন্ধ রাখেন, আপনাকে আগের একটা সেশন আমরা বলছিলাম চোখ দিয়ে ভিতরে, নাকের ভিতরে বা মুখের ভিতরে যদি না যায়, কানের ভিতরে না যায়, কোনো প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে নতুন একটা আপনার ওই যে, জীবাণুনাশক টানেক যেটা, সেটা হইতেছে স্টিমের মাধ্যমে জীবাণু স্টিম ধ্বংস স্টিম করা। এটা মডার্ন ভার্সন। আপনার ভার্সন অনেক আছে। আমরা একদম, আমি যদি স্টেপ বাই স্টেপ বলি, আমরা যদি টানেল ফিট করতে না পারি, আমরা কি করতেছি, হ্যান্ড ওয়াশ করে ফুট ওয়াশ করে আমরা ঢুকতেছি, সেটাও যেমন হচ্ছে। আর যারা টানেল করতেছে তারা স্প্রে করে ডিসইনফেকশন করতেছে, স্যাভলন বা ব্লিচিং পাউডার যেটা দিয়ে পুরো কাপড় সহ দিয়েছে, সেটাও মেনটেন হচ্ছে। স্টিমটা হলো যে আরো মডার্ন ভার্সন। আপনি দেখবেন বিভিন্ন 3 স্টার হোটেলে হাত ধোয়ার পরে স্টিম আছে হ্যান্ড ওয়াশ করার জন্য, হ্যাঁ, বা ড্রাই করার জন্য, ওটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে, হ্যাঁ, এরকম আর কি। এটা একটা মানে ভেরিয়েশন, কিন্তু মেকানিজম একই, কাজ একটাই, ডিসইনফেকশন করা। তো স্টিমটা আপনার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্টিম হতে হবে, এটার কি কোনো ইয়ে আছে কি? 130 ডিগ্রি সেন্টিগ্রেড, 130 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনার বার্ন হওয়ার পরে স্টিমটা হয়। ফিরোজ ভাই, আরেকটা প্রশ্ন আসছে যে কেউ যদি অফিসে অন্য কারোর সংস্পর্শে খুব একটা না যান এবং গ্রাউন্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে গোসল করা আবশ্যক কিনা, অথবা সেক্ষেত্রে ভিতরে যে কাপড় থাকবে সেটা ধোয়া জরুরি কিনা? গুড কোয়েশ্চেন। গাউন যেটা ব্যবহার করছে, এটা কতটুকু মানে গাউনের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, হ্যাঁ। কারণ হ্যাঁ, গাউন করতে অবশ্যই তার ভিতরে করোনা ভাইরাস এমন যে যে নরমাল যে গাউন এখন অ্যাভেলেবেল পড়তেছে রাস্তাঘাটে, আমরা পিপি হিসেবে দেখতেছি, আসলে এটা ওই গাউন প্রোটেকশন দিবে না। উচিত হলো গোসল করে ফেলা। সোহাগ মিয়া উনি লিখছেন যে কি ধরনের মাস্ক ব্যবহার করলে করোনা থেকে রক্ষা পাওয়া যায় বা প্রতিরোধ করা সম্ভব হয়, মানে সেটা কটন মাস্ক না সার্জিক্যাল মাস্ক? ওটা আমরা গত টপিকসে আলাপ করছিলাম মেহেদে ভাই। আমি সার্জিক্যাল মাস্ক বা কটন 3 লেয়ার যদি কটন মাস্ক হয়, তাহলে 90 থেকে 95% প্রোটেকশন দেয়। আর 199% বা প্রোটেকশন দেয় হলো যে আপনার N95 মাস্ক। N95 হলো অ্যাকচুয়ালি আসলে হেলথ ওয়ার্কারের জন্য, ডাক্তারদের জন্য বা নার্স প্যারামেডিক্স যারা করোনা রোগী ডাইরেক্টলি হ্যান্ডেলিং করে, যারা কাছে গিয়ে হ্যান্ডেলিং করে তাদের জন্য। আর নর্মাল ইন জেনারেল সবাইকে শুধু মাস্ক ইউজ করলেই হয়, 95% প্রোটেকশন দেয়। তো কেউ যদি করোনা আক্রান্ত হয়, তাহলে বাসায় কিভাবে সে প্রাথমিক চিকিৎসা যেটা সেটা কিভাবে নেবে? হ্যাঁ, এটা আসলে প্রাথমিক চিকিৎসা বলতে, যদি করোনা আক্রান্ত হয়, সিমটম খারাপ না হয়, মানে প্রাইমারি সিমটম গুলো হয়, সেটা হচ্ছে যে আপনার বাসায় একটা সিঙ্গেল রুম ইউজ করবে, সে অ্যাটাচ বাথরুম হলে সবচেয়ে ভালো। কোয়ারেন্টাইনে থাকবে, খাবার দাবার ওখান থেকে নিবে, মানে বাসায় কোনো কারো সংস্পর্শে আসবে না। 14 দিন আমরা ওইভাবে থাকতে বলি। সেলফ কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইন যেটা বলে আর কি, একটা নির্দিষ্ট রুমে থাকবে, সে কারো সংস্পর্শে আসবে না। মিনিমাম যদি কোনো কিছু লাগে 3 ফিট দূরত্ব বজায় রেখে সেটা নিবে। আরেকজন কোশ্চেন করছে, আমরা যেসব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেছি সেটা কতক্ষণ পর্যন্ত আপনার জীবাণুটা প্রতিরোধ করতে পারে? কতক্ষণ না, আপনি নেওয়ার পরই সাথে জীবাণু প্রতিরোধ হয়ে গেল, জীবাণুটা ডিস্ট্রয় হয়ে গেল, হ্যাঁ। এখন যেটা হবে সেটা হলো যে আপনার
নতুন করে জীবাণু অ্যাটাক না করা পর্যন্ত, নতুন কোনো জীবাণু সংস্পর্শ না আসা পর্যন্ত প্রোটেকশন দেবে। আমার হাতে জীবাণুটা লাগলো, আমি হ্যান্ড ওয়াশ করলাম, জীবাণুটা ডিস্ট্রয় হয়ে গেল। আমি নতুন করে কোনো জীবাণু সংস্পর্শ না আসা পর্যন্ত আমার হ্যান্ড এটা সেফ হ্যান্ড। আমি আর কি বুঝাতে পারছি? হ্যাঁ জি, বুঝতে পারছি। আর বাজারে যে সহজলভ্য 200 টাকা 200-300 টাকার যে KN95 মাস্ক পাওয়া যাইতেছে, সেটার গুরুত্ব কতটুকু আর এটার কার্যকারিতা কি কতটুকু? ক্যান 95 ও আপনার ওই 95% প্রোটেকশন দেয়। হ্যাঁ, ওটা হলো যে 95 মার্কসের ছোট ভাই। আমি যদি একটু বুঝাতে চাই, মানে ওটার একটা ভার্সন ওই মেড ইন চাইনা আর কি, কিন্তু স্পেসিফিকেশন যেগুলো মেনটেন করা দরকার, স্যাম্বার মানে ক্যারেক্টারিস্টিক যেটা N95 এর, সেগুলো ফুলফিল করতে পারে না, এই জন্য এটা N95। আমি মনে করবো আপনারা যারা জেনারেল পার্সন আছে, নন মেডিকেল পার্সন, সবার জন্য নর্মাল সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা উত্তম। আমি নিজে যদি কোভিড পেশেন্টকে যেহেতু ট্রিটমেন্ট করি না, আমরা নিজেই সার্জিক্যাল মাস্ক ইউজ করি নর্মাল। হ্যাঁ, যেহেতু আমার ডাক্তার হিসেবে পেশেন্ট দেখতে হয়, সেজন্য আমরা যেটা করি, আমি নর্মাল একটা মাস্কের সাথে KN95 বা আদার মাস্কের উপরে সার্জিক্যাল মাস্কটা পরি, যাতে প্রোটেকশনটা একটু বেশি দেয়। এন্ড কারো যদি মনে হয় যে আমি করোনা রোগীর ভিতরে ঢুকতেছি, মানে কাছাকাছি যাচ্ছি সেই করোনা, বা এরকম মানে একটা মানে এমন একটা প্লেসে যাচ্ছে যেখানে সংস্পর্শ আসার সম্ভাবনা, তাহলে সেই 3 লেয়ার, সেটা সার্জিক্যাল মাস্ক হোক বা কাপড় হোক, 3 লেয়ার হলে যথেষ্ট। তো ওই আর্গোনমিক এবং হ্যাঁ, আপনার একজন ভদ্রলোক জানতে চাচ্ছেন আর্গোনমিক্স নিয়ে। আর্গোনমিক্স আসলে এটা মেডিকেল টার্মস না, এটা হলো যে ল। আমি বলছিলাম এই শব্দটা হলো গ্রিক ওয়ার্ড একটা। আর্গন মিনিং হলো ওয়ার্ক, আর্গন হলো কাজ, আর নোমোস মিনিং হলো ল, কাজের কর্মক্ষেত্রে যে লটা, সেটা হচ্ছে আর্গোনমিক্স, অর্থাৎ ফিট ইন দ্য জব টু দ্য ওয়ার্ক। আমার যে কাজটা, সেটা আমার জবটা, আমার যে জবটা হবে, সেটা আমি যে কাজটা জানি সেটার সাথে সামঞ্জস্য থাকতে হবে। আমি এটা এক্সাম্পলটা এরকমই দিছিলাম যে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দিতে হবে, একজন এডুকেটেড বা জেনারেল গ্রাজুয়েশন করা বা এসআর সেকশনে পড়ালেখা করা লোকজনকে এসআর সেকশনে এমপ্লয়মেন্ট দিতে হবে। আমি তাকে যদি ওয়ার্কিং সেকশনে বা অপারেটিং সেকশনে বা ওয়ার্কার হিসেবে নিয়োগ দিই, তাহলে এটা মানে আর্গোনমিক্স যেটা, সেটা মেনটেন করা হবে না। আর আরেকটা জিনিস হলো যে একটা ল, আরেকটা হলো যে ডিজাইন। আর্গোনমিক্স ইনভলভস উইথ ডিজাইন অফ মেশিন। মেশিন যে ডিজাইন করা হয়, আপনি দেখবেন সব মেশিন কিন্তু হেল্পফুল কিনা। আমি সিম্পল কথা বলি, আমরা ছোটবেলায় কিন্তু বাচ্চাদের পড়ালেখা করার জন্য এক ধরনের ডেস্ক দিই, যে ডেস্কটাতে সে পরে মানে চেয়ার থেকে যাতে পড়ে না যায়। টেবিল আর চেয়ারের মধ্যে গ্যাপ রাখি না। আবার যখন এসএসসি লেভেল বা এসএসসি লেভেলে তাহলে সমান করে দিই টেবিল আর চেয়ারের মধ্যে, যাতে ওই ভিতরে থাকলে কিন্তু সে ছোট বাচ্চার মতো বসতে পারবে না। আবার আমরা যারা অ্যাডাল্ট যারা এডুকেশন করি, তাদের চেয়ার আর টেবিলের মধ্যে একটা ভালো গ্যাপ থাকে। এটা হলো যে মানে আর্গোনমিক্স, যে আমাদের ফিজিক্যাল কন্ডিশনের সাথে, হেল্পফুল সাথে মেশিনটা ডিজাইন করা, যে কোনো কিছু সুইটেবল ভাবে ডিজাইন করা। অপারেটিং মেশিন, জ্যাকার্ড মেশিন বলেন, আপনি সুইং মেশিন বলেন, আপনার টেবিল চেয়ার বলেন, কম্পিউটার টেবিল, যে সেটিংটা যে এমন হবে যে আমার সেটা হেল্পফুল, মানে হ্যাজার্ড কম হবে। সবগুলোরই হ্যাজার্ড আছে বেশ কম, কিন্তু যত লেস হ্যাজার্ড, যে হেলথ ইফেক্ট কম করে, সেসব মেশিন আমরা অপারেট করব বা টুলস বা অ্যাক্সেসরিজ। আমি কি ভাইজানকে ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, আর অকুপেশনাল হেলথ প্রিভেনশন এই বিষয়টা যদি একটু সংক্ষিপ্ত করে বলতেন আর কি। অকুপেশনাল হেলথ প্রিভেনশন আমি ওই বলছিলাম যে সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই, আপনার কিছু বলছিলাম, 4টা পয়েন্ট বলছিলাম। যে কোনো মানে সেফটি ইস্যুতে যদি আমি প্রিভেন্ট করতে চাই, আমাকে সেফ একটা ওয়ার্ড বলছিলাম, সেফ, SAFE, সেফ, নিরাপদ। অ্যাজ ফর স্পট দ্য হ্যাজার্ড, আমাকে পয়েন্টিং করতে হবে যে হ্যাজার্ডটা, প্রবলেমটা হচ্ছে, এটা পয়েন্টিং করতে হবে। F ফর অ্যাসেস করতে হবে, যে প্রবলেমটা সেটা আমি অ্যাসেস করব। F ফর ফিক্স করব, এই প্রবলেমটা আমি আইডেন্টিফাই করে এটা ফিক্স করলাম যে এটাই হচ্ছে প্রবলেম, এবং এটার অ্যাকশন নিব, তারপর ইভালুয়েট করব। কিভাবে করতে পারি? স্পট আমরা অবজার্ভ করতে হবে, ওয়ার্কার্সকে
যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যে কাজটা দিচ্ছি, অবজার্ভ করব, এমন সেটা যদি স্বয়ংসম্পূর্ণ না হয়, পারফেক্টলি না হয়, তাহলে আমরা ওয়ার্কারের সাথে কথা বলে কাউন্সিলিং করব, তার প্রবলেমটা কি আইডেন্টিফাই করব, এবং সে পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করছে কিনা, ঠিক মতো সেফটি গার্ড নিচ্ছে কিনা সেটা চেক করব, এবং মেশিন অপারেটিং ম্যানুফ্যাকচারিং ইনফো পরে ওভাবে অপারেট করে কিনা সেটা দেখব, এবং ওগুলি দেখার পরে 100 জন ওয়ার্কারের মধ্যে আমি একটা রিভিউ করব যে ইনজুরি কতটুকু হচ্ছে, রেট দেখব। তারপর আমাকে অ্যাসেস করতে হবে, হ্যাঁ, যে আমি এগুলি করার পরে ইনজুরি ইনলেস কাদের হইতেছে, হ্যাঁ, এবং প্রোটেকশন নেওয়ার পরে এই প্রোটেকশন যে হ্যাজার্ডটা হইতেছে সে নিজে হচ্ছে নাকি সাথে আর কারো সহ হচ্ছে, ইনভলভমেন্টটা দেখবো, মানে ক্ষতির পরিমাণটা অ্যাসেস করব। এরপর আমাকে ইলিমিনেট করার জন্য পদক্ষেপ নিতে হবে, স্টেপস নিতে হবে, যে প্রবলেমটা এটা ইলিমিনেট করব, রিস্ক কন্ট্রোল করতে হবে। কিভাবে? হ্যাজার্ডটাকে আপনার আইসোলেট করব, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল দিব, আমি আগে বলছিলাম ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কি কি নিবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নিতে হবে, এবং ইউজ অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এগুলি দেখার পরে আমাকে ইভালুয়েট করতে হবে। এইভাবে আমি টোটাল যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো প্রবলেম হয় বা ডিজিজ প্রিভেনশন হয়, এগুলো হচ্ছে সেফটি গার্ড যেগুলো আছে এগুলো প্রিভেন্ট করতে পারবো। আর ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে আমি প্রথমে বলছিলাম, ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের পিপিই ইউজ করতে হবে, পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। বর্তমান সিচুয়েশন না, ইন জেনারেলি আপনারা যেমন পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন করতে হবে, তাকে রিপ্লেসমেন্ট প্রি প্লেসমেন্ট এক্সামিনেশন, আমরা রিক্রুটমেন্টের সময় একটা মেডিকেল এক্সামিনেশন করতে হবে, সেই মেডিকেলি ফিজিক্যালি ফিট কিনা, তারপর অপারেটিং সিস্টেম যাকে যে কাজের জন্য নিব সেই কাজে এক্সপিরিয়েন্স কিনা, এবং যেটা দেখতে হবে যেমন জেনারেটর রুমে তাকে আমি এয়ার ফ্লাগ দিয়ে দেবো, সুইং সিস্টেমে এয়ার ফ্লাগ দিব, সুইং গার্ড দিব, ডাইং সেকশনে গ্লোভস দিব, গাম বোর্ড দিব, গাউন দিব, এই যার যার যে সুইটেবল সেকশনের জন্য সুইটেবল পিপি গুলো আমাকে দিয়ে রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা ডিজিজ গুলো প্রিভেন্ট করতে পারি। এভরি 6 মান্থ পর পর আমরা পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন করা, এটা লতেও আছে এবং করা উচিত। যদি 6 মান্থ পর পর আমরা পিরিয়ডিক মেডিকেল এক্সামিনেশন করি, তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারবো কাদের কাদের কি হেলথ হ্যাজার্ড হইতেছে, সেই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিতে পারবো, অ্যাডভাইস দেওয়া, কাউন্সিলিং করা, ট্রিটমেন্ট, ডায়াগনোসিস এগুলো নিতে পারবো, এবং যাতে ওই ডিজিজ গুলো না হয় সেক্ষেত্রে আমরা স্টেপ নিতে পারবো। আমি কি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, তো একজন কোশ্চেন করেছে যে সাধারণ লোকের জন্য কেউ যদি সাধারণ লোক আপনার সার্জিক্যাল মাস্ক ইউজ করে, তো সেক্ষেত্রে কি সে ওটা ধুয়ে পরে পুনরায় ব্যবহার করতে পারবে কিনা? সার্জিক্যাল মাস্ক হলো ওয়ান টাইম, সিঙ্গেল টাইম ইউজ, সকালে পর্বে যে বিকেলে বাসায় যাওয়ার আগে বাইরে ফেলে দিতে যেতে বা ডাস্টবিনে ফেলে দিতে যেতে হবে, এরকম এটা কতটুকু সময় পর্যন্ত পরা যাবে? না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি সারাদিনই পড়তে পারবেন, ওটা প্রবলেম না, মানে একবার যে ইউজ করবেন ওটা রেখে আর ইউজ করা যাবে না। আচ্ছা, আর বর্তমানে বাজার থেকে কিনে যেসব গাউন পিপি আমরা ব্যবহার করতেছি, এটা ফ্যাক্টরিতে ব্যবহার করার পর প্রতিদিন পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করলে ভালো হয় যদি একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন। সরি মানে আমরা যে পিপি, পিপি কি পরিষ্কার করা যাবে? হ্যাঁ ওয়াশেবল, যেগুলো ওয়াশেবল, এখানে পিপি কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ফেব্রিক্স এর উপরে, ওয়াশেবল, এগুলো ওয়াশ করে ইউজ করা যাবে। আহ, what will be the main things of a hazard assessment for workplace safety? সরি, what will be the Uh, main what hazard? will be the main things of a hazard assessment for workplace safety? ওয়ার্কপ্লেস হ্যাজার্ড অ্যাসেসমেন্ট, হ্যাজার্ড অ্যাসেসমেন্টের জন্য যেটা করতে হবে আমি কিছুক্ষণ আগে বললাম, আমার রেকর্ড করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এবং পয়েন্ট আউট করতে হবে হোয়াট ইজ দ্য প্রবলেম, ম্যাগনিটিউড কি, প্রবলেমটার ম্যাগনিটিউড কি, মানে রেসপন্সিবল কে এই হ্যাজার্ডটার জন্য, ওয়ার্কার নাকি আমার মেশিন না আমার এনভায়রনমেন্ট। এই তিনটে পয়েন্ট আউট করে যেটার জন্য প্রবলেমটা হচ্ছে সেটাই আমার কারেকশন করতে হবে। হ্যালো, হ্যাঁ,
ক্লিয়ার ভাই? এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো কি, আর্গোনমিক সেফটির উপর কোনো প্রভাব পড়ে কিনা? এনভায়রনমেন্টাল ইস্যু আপনার আর্গোনমিক যে সেফটি গুলো এর উপরে কোনো প্রভাব পড়ে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝছি। আর্গোনমিক্স আর এনভায়রনমেন্ট একটা কোরিলেশন শব্দ। কারণ আর্গোনমিক্স তো আমার ল এবং মেশিনারিজ, মেশিন তৈরি করার একটা ল, যে মেশিনটা আর্গোনমিক্স মেনটেন করে প্রোডাকশন করতে হয় ইকুইপমেন্টস গুলি। আর এনভায়রনমেন্ট তো অবশ্যই এটার সাথে একটা কোরিলেশন। আমি এনভায়রনমেন্ট যেটা বুঝাইছি সেটা হচ্ছে অল থিং, মেশিন, ম্যান এন্ড আমার লাইট, সাউন্ড, ফ্লোর, স্পেস সবকিছু আমার এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, তো আর্গোনমিক্স বলতে শুধু মেশিনারিজটা বোঝানো হয়েছে এবং তার ল, ওয়ার্কিং ল, যেটা এই দুইটাকে বোঝানো হয়েছে। ওটার সাথে আরো যেটা এনভায়রনমেন্টের মধ্যে আছে আমার ফ্লোর স্পেস, সাউন্ড সিস্টেম, লাইটিং সিস্টেম, ভেন্টিলেশন সিস্টেম, এগুলোর সাথে একটা তো কোরিলেশন আসা হচ্ছে, সেফটির উপরে এফেক্ট পড়ে। যদি আমার এনভায়রনমেন্ট আমি ঠিক না করলাম, আমার ভেন্টিলেশন মেনটেন করলাম না, আমি ভালো লাইট, প্রপার লাইটিং দিলাম না, হ্যাঁ, ফ্লোর স্পেস আপনার দিলাম না যতটুকু দরকার পার পারসন, তাহলে তো অবশ্যই ইফেক্ট পড়বে সেফটির উপরে। আমি মেশিন ভালো দিলাম, বাট আমি স্পেস দিলাম না তাকে মেশিনটা অপারেট করার জন্য, তাহলে অবশ্যই সেফটির উপর ইফেক্ট পড়বে। আরেকজন কোশ্চেন করছে যে আমরা জানি বাতাসে করোনা থাকে, Clear সেক্ষেত্রে ভাই? কি হ্যাঁ, তো উনি লিখছেন যে বাতাসে করোনা থাকে, সেক্ষেত্রে আমরা যদি অফিসে এসি রুমে কাজ করি তাহলে কি মাস্ক পরে থাকতে হবে কিনা? হ্যাঁ, আমরা এখন আসলে অ্যাডভাইস করি হলো যে ওয়েল ভেন্টিলেটেড এসি না, অর্থাৎ এই মানে জানালা খুলে বাতাস, আলো বাতাস ঢুকতে পারে এমন রুমে ইয়া করার জন্য আর কি। আর যারা একদম বন্ধ, তাহলে মাস্ক তো অবশ্যই পরতে হবে অফিসে। আর মাস্ক তো আপনি যদি ওয়েল ভেন্টিলেটেড তো থাকে তাও মাস্ক পরতে হবে। এসিটা ক্ষতির কারণ আমাদের করোনার জন্য, কারণ বদ্ধঘর থাকে। হ্যাঁ, বদ্ধঘর থাকলে যদি আমি এটা এভাবে বলি যে আমাদের ওয়েল ভেন্টিলেটেড হলে তাহলে এটা নর্মালি এনভায়রনমেন্ট যদি ভালো হয় তাহলে সেই তার সুইটেবল প্লেস না আর কি গ্রো করার জন্য করোনা ভাইরাসটা। আর যদি এসি বদ্ধ করে হয় তাহলে যদি একটা করোনা ভাইরাস ঢুকেই যায় কোনো ভাবে, ওটা তো বের হওয়ার রাস্তা দিতে হবে তাকে। আসলে বাতাসে ওইভাবে উড়ে বেড়ায় না, ওটা এখনো ওই স্টেজে আসে নাই। মিউটেশনটা অনেক সময় হচ্ছিল, আশা করি এখন আমরা আশাবাদী আর কি আগামী কিছুদিনের মধ্যে করোনা ভাইরাসটা উইক হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী মাসের মধ্যে। আরেকজন প্রশ্ন করছেন করোনা ভাইরাস ব্যক্তি যদি কোনোভাবে ফ্যাক্টরিতে এন্ট্রি করে তার সংস্পর্শে করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। করোনা রোগী যদি ফ্যাক্টরিতে ঢুকে তার সংস্পর্শে যারা যারা আসবে সবাই করোনা এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। এখন কথা আছে যে ও ঢুকার পরে সংস্পর্শ না আসলে যদি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ম্যানেজ করে, যেমন মাস্ক ইউজ করলো, তার সাথে সংস্পর্শে আসার যদি হাত দিয়ে ফেলে, হ্যান্ড ওয়াশিং, পার্সোনাল হাইজিন মেনটেন করে, তাহলে সে সেফ হবে, সে বেঁচে যাবে। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, করোনা বাতাসে সরে না ভাই, যে একজন আলী ভাই মনে হয়, আমি নামটা ঠিক দেখতে পারি নাই। করোনা আসলে বাতাসে সরে না, এটা ড্রপলেট ইনফেকশন। ড্রপলেটটা আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনার আমরা একজন পার্সন করোনা রোগী থেকে মিনিমাম 3 ফিটের ভিতরে যে আমরা হাসি কাশি এগুলোর মাধ্যমে ছড়াইতে পারে, এটাই হচ্ছে ড্রপলেট ইনফেকশন। এমনি আমি যদি নেচার ওয়েতে যাই, আমার আশেপাশে 6 ফিটের মধ্যে 10 ফিটের মধ্যে কোনো লোক নাই, তাহলে আমি খালি মাস্ক ছাড়াই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আমার মনে হয় যে আচ্ছা, ওই নজরুল ভাই একটা প্রশ্ন করছে, আপনি মনে হয় দেখতে পারতেছেন, দেখেন ওটা অ্যান্সার দিতে পারেন। দেখতে পাইনি, একটু একটু বলেন। দেখতে পাইনি, চলে গেছে। আমি এখানে 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্টিম হয়, কিন্তু জীবাণুনাশক চেম্বারে স্টিমের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে? আপনার ওখানে যে স্টিমটা তৈরি করে ওখানে তো আপনার ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়, স্টিমের সাথে ম্যাটেরিয়ালটা বের হবে ডিসইনফেকশন করার জন্য।
সে কারণে। আর যদি আপনি যদি একটা মানুষকে বয়েল করতে চান বা আমাদের যে আছে আর কি 130°C, যেটা আমরা মেডিকেল ইকুইপমেন্টস গুলি, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলি আপনার করি, অটোক্ল্যাভ করি, হ্যাঁ, ওগুলি তো করা সম্ভব না, মানুষ তো মারাই যাবে। হ্যাঁ, 130°C 30 মিনিট আপনার বার্ন করার পরে তাহলে ডিসইনফেকশন স্টেরিলাইজেশন হবে, ওটা আলাদা জিনিস ভাই। হ্যাঁ, আর আর যে এই স্টিম যেটা হয় ওখানের মধ্যে মেশিনের মধ্যে একটা ডিসইনফেকশন ম্যাটেরিয়ালস দেওয়া হয়, যেটা স্টিম হয়ে আবার মানুষকে ডিসইনফেকশন করতেছে। একজন কামরুল হুদা ভাই প্রশ্ন করেছে, বাসার ছাদে সময় দেওয়া বা সময় কাটানো করোনার সময়ে কতটুকু যুক্তিসঙ্গত? একা একা হলে 100% যেতে পারবে, কোনো সমস্যা নেই। এখন বাসার সাথে যদি ওই বিল্ডিং এ সবাই উঠে তাহলে প্রবলেম আর কি, যদি উনি একা একা থাকে তাহলে কোনো প্রবলেম নাই, ভালো হবে আরো। আমাদের করোনা যতটুকু ভাইরাসে মারে না, তার চেয়ে বেশি মারতেছে আমাদের মেন্টাল অবস্থা, স্ট্রেসের কারণে, ভয়ের কারণে। তো আমরা বলি করোনা আসলে ভয় না, এই ভয়কে জয় করতে হবে। হ্যাঁ, শুধু আপনি সচেতন হোক, সোশ্যাল ডিস্টেন্স বা ফিজিক্যাল ডিস্টেন্স 3 ফিট মেনটেন করুন, হ্যান্ড ওয়াশ করুন, মাস্ক ইউজ করুন। এই 3টে জিনিস আপনি মেনটেন করেন, অযথা ঘোরাঘুরি করবেন না, দেখবেন যে আল্লাহর রহমতে আমরা সেফ থাকবো ইনশাআল্লাহ। ফেরদৌস ভাই, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই, আপনি যদি শেষ করেন তাহলে হয়তো রাত্রি অনেক হয়েছে, আমরা শেষ করে দেবো আর কি। আমি আমার টপিকস নিয়ে সেফটি এন্ড হেলথ ওয়ার্কার্স নিয়ে ওয়ার্ক প্লেসে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই তো করোনার দিকে চলে গেল, আর্গুমেন্টস দিয়ে কয়জন করলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমার প্রশ্ন আছে কিন্তু কিছু। বলেন। আমার প্রশ্ন হলো যে ইসমাইল ভাইয়ের কাছে, হ্যাঁ, আমরা যে আর্গোনমিক্স বললাম, লেবার ল নিয়ে আপনি কয়েকটা পয়েন্ট অন্তত বলেন হেলথ মেজারে। আমি তো ল স্পেশালিস্ট না, হ্যাঁ, এই যে মেডিকেল পার্সন যতটুকু জানি বললাম আর কি। হ্যাঁ, আমাদের সেফটির জন্য তো অবশ্যই ল করছে, হ্যাঁ, আর্গোনমিক্স এর সাথে বা আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে। হ্যাঁ, তো আমি যা বললাম, আমরা কিন্তু মেডিকেল রিলেটেড ডাটা থেকে বলা, আমার যা বলা এখানে। হ্যাঁ, আমি জানি না আপনাদের সাথে মেশিন আছে কিনা, সেটা একটু জানার দরকার ছিল আমার। আজকে সুযোগ হয়েছে পাইছি, মানে আপনাদের লর সাথে আমার যে টপিকসটা ছিল ওটা মেশিন করছে কিনা। আপনার মোস্ট অফ দা কেসই আসলে মেসিং করছে, ঠিক আছে। তো আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমার একটা প্ল্যান আছে, সেটা হলো যে আপনার যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি, এটা আমাদের লেবার ল এর যে বিষয়গুলো আসলে উল্লেখ আছে, সেই বিষয়গুলো নিয়ে আরেকটা সেশন আমরা করব। এটা অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ইন পার্সপেক্টিভ অফ বাংলাদেশ লেবার ল, ঠিক আছে। এটার উপরে আরেকটা সেশন করার আমাদের একটা প্ল্যান আছে। তখন ওইখানে আসলে আমরা ওই দুটা হচ্ছে ইন্টার কানেক্টেড করার চেষ্টা করবো আর কি। আপনার যে অকুপেশনাল হেলথ এন্ড সেফটির যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, সেটার সাথে বাংলাদেশের লেবার লর আর যে রিলেশন, সেই রিলেশনটা আমরা কোন একটা টপিকস এর মাধ্যমে বা কোন একটা সেশনের মাধ্যমে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব। আরেকটা কোশ্চেন আছে হেলথ হ্যাজার্ড নিয়ে। জি জি বলেন, কি প্রশ্ন? হ্যাঁ বলেন, হেলথ হ্যাজার্ড বলেন। হেলথ হ্যাজার্ড আমি প্রথমে বলছি 5টা ভাগ করে বলছিলাম হেলথ হ্যাজার্ড। প্রথম হলো যে ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যালের মধ্যে হিট একটা ফ্যাক্ট, প্রচুর টেম্পারেচারের কারণে হিট স্ট্রোক হয়, হিট ক্রামস হয়, বার্নস হয়, হিট এক্সজশন হইতে পারে। এবং ডিক্রিজ এই কারণে ইনডাইরেক্টলি কি ইফেক্ট হইতেছে হিটের কারণে, ডিক্রিজ এফিসিয়েন্সি, ইনক্রিজ ফ্যাটিকনেস। একটা মানুষের ফ্যাটিকনেস যখন এসেছে তার এফিসিয়েন্সি কমে যায় অটোমেটিক্যালি। অতিরিক্ত কোল্ডের কারণে আপনার হাইপোথার্মিয়া হয়, ফ্রস্ট বাইট হতে পারে। লাইট একটা ফ্যাক্ট, আমরা অনেক কিছু বুঝি না, অনেক রোগী আসে আমাদের কাছে, মাথা ব্যথা আসছে, ভিজুয়াল ডিস্টারবেন্স হচ্ছে, মানে সেই অ্যানয়েন্স থাকতেছে। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে লাইট, প্রপার লাইটিং না থাকার কারণে। সাউন্ড সিস্টেম, নয়েজের কারণে সেও ফেটিক হয়, এফিসিয়েন্সি কমে যায়। আর একটা হচ্ছে আপনার কেমিক্যাল হ্যাজার্ড, যেটা ডাইন ফ্যাক্টরি বা কেমিক্যাল যেখানে যেখানে ইউজ হয়। লোকাল কন্টাক্টের কারণে যদি হয় সেক্ষেত্রে ডার্মাটাইটিস হয়, কন্টাক্ট ডার্মাটাইটিস বলে আমরা, একজিমা বলি, আলসার, ইভেন স্কিন ক্যান্সারও হয় যদি ইনহেল করে পারে। সে যদি শ্বাস প্রশ্বাসের সাথে নিয়ে নেয় সেক্ষেত্রে তাকে নিউমোকোনিসিস হয়। নিউমোনিয়ার মতো একটা জিনিস, নিউমোনিয়াতে ভালো হয়ে যায় আর নিউমোকোনিসিসে সেটা ভালো হয় না, ইরিভার্সিবল হয়।
আর যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে তার ফ্যাটের নাড়িগুলি ফুটো হয়ে যায়, আলসার হয়, পয়জনিং হয়। বায়োলজিক্যাল হ্যাজার্ড, যেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইনফেকশন গুলো হয়, কমিউনিকেবল ডিজিজ প্রবলেম হয় সাথে, যেমন এসটিডি, টিউবারকুলোসিস, এগুলি প্রচুর হয়। আর সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা নজর দেন, প্রতিটা ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরি ভালো কি খারাপ না আপনারা ওই রিপোর্ট দিকে বলতে পারেন যে এই ফ্যাক্টরির ভিতরে কি হচ্ছে। সেটা হলো যে মেকানিক্যাল হ্যাজার্ড, মানে ইনজুরি, মেকানিক্যাল ইনজুরি। এটা 10%, কিন্তু টোটাল হ্যাজার্ডের মধ্যে 10% হলো যে আপনার মেকানিক্যাল অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট ইন্ডাস্ট্রি আর কি, মেকানিক্যাল হ্যাজার্ড। আর একটা হচ্ছে সাইকোসোশ্যাল হ্যাজার্ড, যেটা আমি বলছিলাম আমরা ইগনোর করি। আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের যারা কমপ্লায়েন্স সেকশনে আছেন বা এসআর সেকশনে, আপনারা এটার প্রতি স্পেশালি গুরুত্ব দিবেন। সাইকোলজিক্যাল বিহেভিয়ারাল চেঞ্জ যদি হয় কোনো ওয়ার্কারের, এমপ্লয়ির, অ্যাগ্রেসিভনেস যদি থাকে, অ্যাংজাইটি, ডিপ্রেশনে যদি কেউ থাকে, তার সাথে অবশ্যই কাউন্সিলিং করে প্রপার ট্রিটমেন্ট, আপনার মেডিকেল কাউন্সিলিং বলেন, অ্যাজ এ কলিগ হিসেবে যদি কাউন্সিলিং করেন, তাহলে আপনার সেই সাইকোসোশ্যাল যে ইফেক্টটা হ্যাজার্ডটা হয় সেটা থেকে সে মুক্তি পাবে। আতিক ভাই প্রশ্ন করছে, স্যার আমাদের অফিসে স্টিম চেম্বার আছে, সেটা শুধু পানি দিয়ে স্টিম তৈরি হয়, তা কি জীবাণুনাশের জন্য যথেষ্ট? না না না, তাহলে জীবাণুনাশের জন্য যথেষ্ট না। ওখানে তো স্টিমের ভিতরে তো একটা মেশিন থাকে, আমরা যেগুলো প্রোফাইল দেখছি ওই টানেলের মধ্যে, স্টিম টানেলের মধ্যে একটা মেটেরিয়াল থাকে, তাহলে মেটেরিয়ালটা মানে চেঞ্জ করার টাইম এসে গেছে। আর একটা প্রশ্ন আকরাম মুস্তফা ভাই করছেন, লনি একটা প্রশ্ন, কর্মঘন্টা অনেকটা হেলথ ইস্যু হয়ে যায়, নরমালি আমাদের Sure. কর্মঘন্টা 8 ঘন্টা, কিন্তু সেখানে রমজান মাসে কি কর্মঘন্টা কম হতে হবে এই ধরনের কোনো ল আছে কিনা, লেবার লতে বেশি ডিউটি করাটা বাধ্যতামূলক কিনা ওভারটাইম দেওয়ার পরেও? তো আমি যতদূর জানি যে রমজান মাসের জন্য আসলে আলাদা কোনো ভাবে ল নাই। আর একটা যেটা অবশ্যই বেশি ডিউটি করাইলে এটা একটা হেলথ ইস্যু, এটা একটা হেলথ হ্যাজার্ড আমি মনে করি। তো আর হ্যাঁ, আমি আমার ইয়াতে বলছিলাম যে যত কর্মঘন্টা বাড়বে তত অ্যাক্সিডেন্ট, ইনজুরি, ডিজিজ এগুলো বেড়ে যাবে। আপনি দেখবেন প্রতিটা ফ্যাক্টরিতে, আমরা যখন অফিসে, আমরা নিজের কথাই যদি আপনারা চিন্তা করেন, আপনি যখন অফিসে আর্লি মর্নিং এ যান, আপনি যেই সিনসিয়ারলি কাজটা করতে পারবে কনসেন্ট্রেশন দিয়া, আফটার লাঞ্চ ব্রেকের পরে কিন্তু আবার করতে পারবেন। বিফোর লাঞ্চ কিন্তু এটা কমে যায়, আবার আফটার লাঞ্চ ব্রেকের পরে আবার একটু কনসেন্ট্রেশন দিবেন, আবার যখন ছুটির ঘন্টা বাজার সময় হবে তখন আপনার কিন্তু কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমে যাবে। সেইটা হলো আপনি একটা এডুকেটেড পারসন। আর যদি এটা ওয়ার্কার লেভেলে চিন্তা করেন, তার অনেক কাজ থাকে। আপনি যদি প্র্যাকটিক্যাল চিন্তা করেন, তার বাসা গিয়ে বিশেষ করে ফিমেল ওয়ার্কারদের রান্না করা লাগে, আবার ছেলেদেরও অনেকের ব্যাচেলার যারা থাকে তাদের রান্না করে খাওয়া লাগতে পারে, তাদের এই কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। আর যখন আপনি এটা লং টার্ম কাজ করবেন রাত 8টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত, তাহলে তো স্বাভাবিকভাবে তার ফিজিক্যাল, মেন্টাল এবং ইভেন আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমি ইন্ডাস্ট্রিতে প্রায় 2008-9 থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি দেখছি যে যেসব ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে লং টার্ম কাজ করায়, সেখানে আমার ওয়ার্কারদের মানে রেট বেড়ে যায়, মরবিডিটি রেট, সিকনেস রেট বেড়ে যায়, এবং অ্যাক্সিডেন্টও প্রচুর হয়, কার্ট ইনজুরি বেশি হয়, হ্যাঁ, বেড়ে যায় সবকিছু। সর্বশেষ কোশ্চেন ফেরদৌস ভাই, সেটা হলো কর্মক্ষেত্রে সঠিক সময় উপস্থিত থাকার জন্য লোকাল গণপরিবহন রিক্সা ব্যবহার করা কতটা নিরাপদ? হ্যাঁ, বর্তমানে আসলে কোনো পরিবহনের নিরাপদ না, সেটা পার্সোনাল হোক আর লোকাল হোক। পার্সোনালটা একটু নিরাপদ বলতে নিজে ক্লিনিং করে রেখে দিলে সেটা, আর যেগুলি পাবলিক আছে রিক্সা বা কোনোটা নিরাপদ না। আপনি জানেন রিক্সা ম্যাক্সিমামই আমরা আপনার আয়রন মেটাল তৈরি। আর করোনা ভাইরাস সবচেয়ে বেশি স্টে করা হলো যে মেটালিক যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে, মেটালিক সেটা মানে আয়রন হোক, চেয়ারের হ্যান্ডেল হোক, বা সবগুলোতে বেশিক্ষণ করে স্থায়িত্ব থাকে তাদের, আফটার 9 ডেজ পর্যন্ত, সেই জন্য নিরাপদ না আসলে। থ্যাংক ইউ ফেরদৌস ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং হাশিম ভাইকেও ধন্যবাদ। তো আর স্পেশালি যারা আসলে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, এবং আমাদের আজকের এই টপিক, আমরা জানি না আসলেও আপনাদের কতটুকু কোনো বিষয়গুলা, নতুন কোনো বিষয় আপনাদের দিতে পারছে কিনা বা অ্যাড করতে পারছি কিনা। আর সেই সাথে সিমসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আগামীতে আচ্ছা আচ্ছা, ভাই ইসমাইল ভাই একটু একদম মনে প্রশ্ন করছে আর কি, যে একজন রিক্সাতে আর কি, হ্যাঁ, রিক্সা কিভাবে কিরকম হবে? আমরা যেটা বলি, রিক্সা যদি আপনার ব্যবহার করতে হয়,
জাস্ট হ্যান্ড টাচ না করে আপনি বসে পড়বেন, এরপর আপনি অফিসে ঢুকলে বা বাসায় ঢুকলে হ্যান্ড ওয়াশ করে ফেলবেন বা আপনার কাপড়টা চেঞ্জ করে ফেলবেন। অফিসে ঢুকলে তো কাপড় চেঞ্জ করা সম্ভব না, সেটা যেটা হতো বাসায় গিয়ে অন্তত ড্রেস চেঞ্জ করে ফেলবেন, মানে গোসল করে ফেলবেন। আর অফিসে গেলে অবশ্যই হ্যান্ড ওয়াশ করে ফেলবেন। মানে আমাদের শুধু কাপড় যদি লেগে থাকে আমাদের করোনা হবে না। আমি একটু ক্লিয়ার করি জিনিসটা। আমরা তো যাচ্ছি আউটসাইডে, যেহেতু আমি প্রথমেই বলছি যে আমাদের অর্থনৈতিক চাঙ্গা যদি ঠিক রাখতে চাই আমাদের কাজ করেই খেতে হবে। করোনা কখনো 1 মাসে 15 দিনে চলে যাবে না, এটা কন্টিনিউয়াস অনেক দিন থাকবে। হুম, লং টার্ম মিনিমাম ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত এটা থাকবে। ওটার সাথে যুদ্ধ করতে হতে হলে আমাদের প্রিভেন্টিভ মেজার গুলি মেনে চলতে হবে। যেটা করতে পারি সেটা হলো যে আমরা হ্যান্ড ওয়াশিং, হাত দিয়ে নাক মুখের কাছে না আসা পর্যন্ত আমাদের করোনা হবে না ইনশাআল্লাহ। সেটা হাত পায়ে যেখানে থাকুক, সেটা আমার নাক মুখের কাছে না আসা পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফেরদৌস ভাই, থ্যাংক ইউ হাশেম ভাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ধৈর্য সরে এরকম একটা বড় টপিকস আসলে ধন্যবাদ। মানে আমাদের টপিকসটা আসলে মজা নাই আর কি, মজা নিয়েও বলার সুযোগ পাইনি, কারণ একটা নির্দিষ্ট টাইম আছে। আর আসলে ফিজিক্যাল থাকলে অনেক কিছু এনজয় করা যায়, মানে ফিজিক্যাল ক্লাসগুলোতে যে, আর অনলাইন হওয়াতে আমরা সেই এনজয়টা করার সুযোগ পাইলাম না। ভবিষ্যতে যদি কোনোদিন আল্লাহ যদি আমাদের করোনা মুক্ত করে তাহলে ইনশাআল্লাহ কোনো একদিন হবে আর কি সাক্ষাতের। ধন্যবাদ সবাইকে। হাশেম ভাই ধন্যবাদ আপনাকে, আর সবাইকে ধন্যবাদ ধন্যবাদ, আপনাদেরকেও। সবাইকে ধন্যবাদ যারা হচ্ছে আজকের এই অনলাইন সেশনে পার্টিসিপেট করছেন। সিমস বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন, এবং হচ্ছে আপনাদের এই সময়টাকে, আরেকটা প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, আসলে কি আসলে আর প্রশ্ন নেওয়ার চিন্তা ভাবনা আসলে নাই। আমার মনে হয় যে আমরা আসলে টানেল কি ইউজ করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করা। হ্যাঁ, আমরা সিমস বাংলাদেশে আমি একটা নির্দেশনা দিয়ে দেবো, স্বাস্থ্যবিধি পোস্ট করে দেবো, আপনারা একটু দেখে নিয়েন যে টানেলটা কিন্তু আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাপ্রুভ করা। হ্যাঁ, তো গভর্নমেন্ট যেহেতু অ্যাপ্রুভ করছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে করছে। হ্যাঁ, কারণ তারা তো অ্যানালাইসিস করে স্টাডি করে এটা অ্যাপ্রুভ করে। ঠিক আছে, ধন্যবাদ ফেরদৌস ভাই, আমরা থ্যাংক ইউ, শেষ করে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ। ও একজন ওই হাত তুলছে ইসরাত জাহান, ওনার একটু সময় দিলে ভালো হয় আর কি। জি জি, আচ্ছা ঠিক আছে। জি বলেন। হ্যালো, শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে। হ্যালো হ্যালো মেহেদি ভাই, জি ফেরদৌস ভাই শেষ করে দেন, হ্যাঁ, শেষ করে দেন। কোয়েশ্চেনটা বলেন নাই তো কি? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।